আচ্ছা, আমরা এখন পর্যন্ত প্রোফেসটা শেষ করতে পারি নাই। কিন্তু প্রোফেসটা শেষ করে নাই কেন? কারণ শুরু যদি তুমি ভালো করে বুঝো তাহলে হয়তো তুমি বাকিগুলো বুঝবা। কিন্তু তুমি যদি ভালো করে শুরুটাই না বুঝো, কারণ এই পড়াটা তোমার শুধু এসএসসি না, এই পড়াটা তোমার এসএসসি, এইচএসসি সেম, একদম হুবহু সেম মাইটোসিসটা। একটু ভিন্ন আছে, তো তুমি যদি আগে থেকেই দুইটা একসাথে পড়ে ফেলতে পারো, একটু ভিন্ন, এটা 10% ভিন্ন হইতে পারে, তো তুমি যদি আগে থেকে এটা পড়ে ফেলো তোমার ওই সময়ই কাজে আসবে। আর কালকে আমি একটি ছন্দ দিছি, সেটা কি, জকের দৃষ্টির কসম। তো এখানে দিয়ে চল, আমরা আজকে হচ্ছে একদম সুন্দর করে দেখব। সেটা হচ্ছে, ধরো শুরুতে আমি একটা কি আঁকলাম, ধর এটা একটা বিড়াল, এই যে এখানে একটা বিড়াল, বিড়ালের আমি এখান থেকে একটা কোষকে বড় করে দেখব। তাহলে আমরা একটা, এটা যেহেতু প্রাণী, আমরা একটা এরকম কোষকে দেখতেছি। কোষের মধ্যে কি কি আছে? কোষের মধ্যে আছে একটা নিউক্লিয়াস। কোষের মধ্যে একটা কি আছে? একটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের পাশে এখানে কি আছে? এখানে মাইটোকন্ড্রিয়া আছে। এখানে মাইটোকন্ড্রিয়া এখানে হচ্ছে তোমার মাইক্রোটিবিউস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, অনেক অনেক জিনিস আছে। আমরা এগুলো বাকি সবগুলো পড়ছি। লাইসোজোম আছে। তা আমাদের মেইন পড়া হচ্ছে আসলে নিউক্লিয়াস নিয়ে। তাহলে আমরা এখন নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যাই। আমরা যদি নিউক্লিয়াসের ভিতরে আসতে যাই, শুরুতে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের একটা আবরণ পাবো। কিন্তু নিউক্লিয়াসের আবরণটা কীরকম? একদম প্যাকেট করা না, মাঝখানে কিছু ছিদ্র আছে। এই যে মাঝখানে কিছু, আমি এখানে ছিদ্রগুলোকে কালো কালার দিয়ে বোঝাচ্ছি। এগুলো একটা মাঝখানে ছিদ্র, মাঝখানে ছিদ্র, মাঝখানে ছিদ্র, 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 ছিদ্র। এগুলো দিয়ে কি হয়? এগুলো দিয়ে নিউক্লিয়াসের ভেতর থেকে বাইরে কিছু যায়, আবার বাইরে থেকে ভিতরে কিছু আসে। ঠিক আছে? তাহলে আমি ছিদ্রগুলোকে এখন তুলে ফেললাম, জাস্ট বোঝানোর জন্য ছিদ্র আমি খালি রাখলাম। এগুলো হচ্ছে নিউক্লিয়াসের ছিদ্রগুলো। এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। আমার অডিও চালু আছে? হ্যাঁ, চালু আছে। এগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। এখন এর মধ্যে যাওয়ার পরে আমি কিছু তরল পদার্থ পাবো, বাট এগুলো পুরোপুরি তরল না। আমরা একটা বাটিতে, যেমন কি বলে, আমরা কি খাই এগুলো, ধরো দই, বা তুমি জেলি নিছো বাটির মধ্যে, একটা বাটির মধ্যে জেলি নিলে যে এরকম থাকবে, এগুলো হচ্ছে জেলির মতো। তো এইগুলোর নাম হচ্ছে যে নিউক্লিওপ্লাজম। কেন প্লাজম? পরে যখন আমরা দ্বিতীয় অধ্যায় পড়বো তখন। কেন ঝিল্লি, কখনো প্লাজম পরে শিখবো আমরা, মনে রাখি এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর মধ্যে কিছু সুতার মতো এরকম কতগুলো জিনিস আছে, এবং একটা এরকম, তোমরা চিত্রটা দেখবে কালো কালার একটা দিয়ে আছে। এই যে সুতার মতো যেগুলো, এগুলোর নাম হচ্ছে কি? ক্রোমাটিন। এগুলোকে বলা হয় ক্রোমাটিন। আর এটাকে বলা হয় নিউক্লিওলাস। ঠিক আছে? তাহলে আমরা নিউক্লিয়াসের গঠনটা বললাম। যেসব নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস থাকবে তাদেরকে বলা হয় হচ্ছে যে সুকেন্দ্রিক কোষ। তাদেরকে বলা হয় সুকেন্দ্রিক বা প্রকৃত বা আজকে একটা কোশ্চেনও ছিল যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। আমি বেশি কিছু বলবো না এটা নিয়ে, কারণ তোমরা এখন অনেকেই পরীক্ষা দাও নাই, তোমরা অ্যাডমিন লগ ইনে ঢুকতে চাচ্ছ বারবার। তাহলে এটা বুঝছো তোমরা সবাই? নিউক্লিয়াসের একটা গঠন আমি দেখাই দিলাম। একটা বাইরে আবরণ থাকে, কিছু জেলির মতো, একটা পেয়ালা, মনে করো একটা পেয়ালা, এর মধ্যে কিছু জেলির মতো আছে, এগুলোর নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর মধ্যে এরকম সুতার মধ্যে যেগুলো, এগুলোকে বলা হয় ক্রোমাটিন। আর যেটা একদম ঘন, এটা আসলে কি? এটা আসলে হচ্ছে একটা, ধরো তোমরা স্টুডেন্ট লগ ইনে গিয়ে পরীক্ষা দিবা, তোমরা অ্যাডমিনিস্ট্রেশন লগ ইন ক্লিক করা আছে, এটা আমি ওখান থেকে শেয়ার দেওয়াতে এটা অ্যাডমিনিস্ট্রেশন আছে। তো তোমরা তো স্টুডেন্ট, তোমরা স্টুডেন্টে গিয়ে পরীক্ষা দিবে, তোমরা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলে তোমরা বুঝতে পারতো আসলে জিনিসটা।
আর আমি অনলাইনে ছিলাম না, যার কারণে আগে থেকে বলতে পারি। আমাকে একজন জিজ্ঞেস করছিল, সাথে সাথে আমি মনে করছি শুধু ওর ক্ষেত্রে হয়েছে, পরে বুঝছি না এটা হচ্ছে সবার ক্ষেত্রে এরকম হচ্ছে। আচ্ছা, এটা কে কে বুঝছে এখন আমাকে একটু বলো। আর সুতাগুলা আমি বললাম না নিউক্লিয় প্লাজম, এটা আসলে কী জিনিস? এটা আসলে চিন্তা করো, এটা কিসের মতো জানো? এটা হচ্ছে যে তুমি একটা বড় মাঠের মধ্যে এখানে অনেকগুলো গরু আছে, অনেকগুলো গরু, এগুলোকে তুমি সুতা দিয়ে বেঁধে রাখছো। এই যে সবগুলো রশির খুঁটি, এই খুঁটিটাই হচ্ছে আসলে নিউক্লিয় লাস্টা, অর্থাৎ সবগুলো সুতার মাথা একসাথে হয়ে এই খুঁটিটা, এই জন্য হচ্ছে এটাকে বোঝায় হচ্ছে নিউক্লিয় লাস্ট, যেখানে সবগুলো সুতা আলটিমেটলি কোথায় এসে একত্রিত হয়? এখানে। আমাদের কয়টা থাকে? 46টা। ওয়ালাইকুম আসসালাম, নতুন যারা আসছো, ঠিক আছে। কিছুই এতক্ষণ পর্যন্ত কিছু পড়ে না, এতক্ষণ পর্যন্ত জাস্ট পড়াইছে হচ্ছে নিউক্লিয়াসের গঠন কি, নিউক্লিয়াসে কী কী থাকে, নিউক্লিয়ার ঝিল্লি থাকে, তারপর হচ্ছে নিউক্লিয়ার প্লাজম থাকে, এগুলো তোমরা সবাই জানো। আমি আজকে একটু আলাদা রিক্যাপ করলাম। আমি বারবার বলতেছি আমি প্রোফেসে একটু টাইম বেশি নিচ্ছি, কারণ প্রোফেস বোঝা মানে তুমি সব বুঝে গেছো, আর প্রোফেস বোঝা নয় মানে তুমি কোষ বোঝানোর শুরুই করতে পারো না। আচ্ছা, আমাদের একটা গঠন শেষ, 2 নাম্বার একটা গঠন দেখবো, সেটা হচ্ছে আরেকটা আমাদের। আচ্ছা, একদম শুরুর দিকে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করছিলাম গ্রুপে, যে আমাদের, আচ্ছা বলো, সেন্ট্রিওল এটা প্রাণী, উদ্ভিদ কার ক্ষেত্রে থাকে এবং এটার নাম কেন সেন্ট্রিওল? এটা আমি তোমাদেরকে শুরুর দিকে একদম প্রশ্ন করছিলাম, তখন তো আমি বায়োলজি পড়াইতাম না, এই জন্য আমি আসলে, আচ্ছা সমস্যা নেই, কিছু ক্লাস কষ্ট করতে পারে না, সবগুলোতে রেকর্ড আছে, করে নিবা। এখন বলো, সেন্ট্রিওলটা আসলে কার থাকে, প্রাণী নাকি উদ্ভিদ? কি তোমরা 2 নম্বর অধ্যায়ে পড়ছো না? উদ্ভিদের থাকে, আচ্ছা। তারপরে সেন্ট্রিওল থাকে হচ্ছে প্রাণীর। কেন এটার নাম সেন্ট্রিওল, এটা আমি 2 নম্বর অধ্যায়ে পড়ালে নাম দিব। আসলে 2 নম্বর অধ্যায়ে আমি পড়াই নাই, তো এই জন্য বারবার বলতে হচ্ছে, 2 নম্বর অধ্যায়ে বলবো। এটা পড়েছে রায়ান ভাই, পড়েছে তোমাদের। তাহলে সেন্ট্রিওল থাকে হচ্ছে প্রাণীতে। সেন্ট্রিওলটা দেখতে কীরকম? সেন্ট্রিওলটা তুমি দেখতে যাও সেম টু সেম, এখানে একটা গোলাকার, এর মধ্যে এরকম একটা দণ্ডাকার জিনিস থাকে। এগুলো যদি আমি বড় করে আঁকি তাহলে কীরকম? এরকম একটা থাকে, এরকম একটা থাকে। এগুলো দিয়ে দিব, আমরা আনসার পত্রটা দিয়ে দিব সবগুলো। আমি আসলে একজনে কন্ট্রোল করতেছি সবগুলো একসাথে, এই জন্য একটু কষ্ট হচ্ছে। দিয়ে দিব সবগুলো লিঙ্ক তোমাদের, সব এই অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে সবগুলো গুছানো তোমরা পেয়ে যাবা, সলভ ক্লাস। আচ্ছা, আমরা যদি এসেন্ট্রিয়ালে তোমরা এখন ক্লাসে মনোযোগ দাও, ক্লাস শেষে অবশ্যই তোমরা যা যা প্রশ্ন ওগুলো করবা। তা তোমরা এখন ক্লাসের মধ্যে যদি কখন কি এটা প্রশ্ন করো, তাহলে আমারও হয়, তোমাদেরও সমস্যা হবে। তোমরা আমি যেখানে পড়াই সেখানে আনসার দাও। আমি যদি সেন্ট্রিয়ালটাকে দেখি তখন প্রাণীতে এভাবে দেখবো, এটাকে যদি আমি বড় করি তাহলে দেখবো হচ্ছে যে এরকম। তো এর মধ্যেও সেম এরকম কিছু তরল থাকে। এই তরলগুলোর নাম সেন্ট্রোস্ফিয়ার। আর এই যে বড় বড় দুইটা আমি বললাম দ্বন্দ্বের মতো বা বেলুনের মতো, ফাইভের মতো, এগুলোর নাম হচ্ছে, এগুলোর নাম পুরাটার নাম হচ্ছে সেন্ট্রোজোম। এই পুরাটার নাম হচ্ছে সেন্ট্রোজোম, আর এগুলোর নাম হচ্ছে সেন্ট্রিওল। তোমরা জাস্ট এতটুকু শিখো যে সেন্ট্রোজোম হচ্ছে পুরাটা, মানে এই বৃত্ত পুরাটা, সেন্ট্রোজোম হচ্ছে বৃত্ত পুরাটা, সেন্ট্রোজোম হচ্ছে বৃত্ত পুরাটা, আমি যে বৃত্ত করে দিলাম এই বৃত্ত পুরাটা। সেন্ট্রোজোমে কী কী থাকে? সেন্ট্রোজোমে থাকে হচ্ছে যে কিছু জেলির মতো তরল থাকবে, আর দুইটা এরকম ডান্ডি বসানো থাকবে। তরলগুলোর নাম কি? তরলগুলোর নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, আর এই যে দান্ডিগুলোর নাম হচ্ছে সেন্ট্রিওল। এখন আমি যদি এই দ্বন্দ্বগুলোকে আবার জুম করি, এগুলোকে যদি আমি আবার জুম করি তাহলে কি আসবে?
এগুলোকে যদি আমি আবার জুম করি তাহলে দেখবা হচ্ছে যে এগুলো এরকম। আমি যদি তোমাদের বাস্তবিকভাবে দেখাই তাহলে হচ্ছে ভালো, কারণ আমি তো এখানে চুড়িয়ে কেউ কোনো দেখাইতে পারবো না। এগুলো হচ্ছে একটা দণ্ড 9টা উপদণ্ড নিয়ে গঠিত। সেন্ট্রিও অনলাইন ক্লাসের এটাই সুবিধা যে আমি তোমাকে সবগুলো ভিজুয়ালাইজ করতে পারি, কিন্তু অফলাইনে তো আমি সবগুলো ভিজুয়ালাইজ করতে পারি না। আমি ছবি লাগলে ছবি দেখাই দিতে পারতেছি, এই তো এখানে আছে দেখো। এই দণ্ডগুলো তোমরা যারা স্পিন্ডল যন্ত্র নিয়ে ঝামেলায় পড়ো বা স্পিন্ডল যন্ত্র বুঝো না, তারা যদি এই জিনিসটা আজকে বুঝতে পারো তাহলে স্পিন্ডল যন্ত্র বোঝা আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এখানে সেন্ট্রিওলটার এই যে দেখো এগুলোকে আমি জুম করলাম, তাহলে দেখো এটা নর্মালি একটা বৃত্ত কল্পনা করো, এটা একটা নর্মালি বৃত্ত, কিন্তু এই বৃত্তগুলো দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, কয়টা টোটাল 9টা। 9টা এই তিনটা মিলে একটা তৈরি করলাম। এই তিনটা অংশ এই তিনটা মিলে টোটাল এরকম 9টা মিলে আমি গোল করলাম। তোমরা কি করতে পারো, 3টা কলম নিবা, টোটাল 27টা কলম নিবা। টোটাল 27টা কলমের মধ্যে তিনটা করে একসাথে করে বাঁধবা। 3টা একসাথে বাঁধার পরে দেখো 3টা একসাথে বাঁধলা, এগুলোকে এরকম গোল করে যখন বাঁধবা তখন আসলে সেন্ট্রিওলটা একদম সুন্দর করে বুঝতে পারো। তাহলে সুন্দর করে লিখে ফেলো সেন্ট্রিওলটা। টোটাল 3টি অনুনালী নিয়ে একটি উপনালিকা তৈরি করে। এই যে দেখো এই সিঙ্গেল একটার নাম হচ্ছে অনুনালী, আর 3টা যখন একসাথে হয় তখন একে বলা হয় উপনালিকা। তাহলে টোটাল এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সেন্ট্রিওলে মোট অনুনালী কয়টা, আনসার দাও তো দেখি, কে বুদ্ধিমান, কয়টা উপনালিকা? প্রত্যেকটাকে বলা হয় আলাদা, 3টা এগুলোকে বলা হয় অনুনালী, আলাদা আলাদা করে বলে অনুনালী। 3টা মিলে তৈরি করে একটা উপনালিকা। তাহলেই বলো তোমরা দেখি, বলো। 3টা উপনালী। বুঝতেছি না আমি, অনুনালী টোটাল কয়টা হবে? 3টা না অনুনালী 3টা হবে না, অনুনালী তো বুঝি, এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 27টা। উপনালী কয়টা? 9টা। 9টি। ঠিক আছে, আমরা সেন্ট্রিওল 2টা বুঝে গেলাম। এতটুকু যারা বুঝছো তারা স্পিন্ডল যন্ত্র বানানো এখন বুঝেই গেছে। দেখো এই নালীগুলো আলটিমেটলি এখান থেকে বসে এইরকম করে রশির মতো সৃষ্টি করে, এখান থেকে বসে এগুলো রশির মতো সৃষ্টি করে। এইগুলোকেই মূলত বলি আমরা স্পিন্ডল তন্তু। মানে এই নালীগুলি আলটিমেটলি কিসে পরিণত হয়? এই তন্তুগুলোতে পরিণত হয়। এখন প্রশ্ন হলো এগুলো আসলে আমাদের উদ্ভিদ কোষে থাকে না, তাহলে আমরা যদি লিখি উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষে তাহলে স্পিন্ডতন্তু কে সৃষ্টি করবে? এটা তৈরি করা হচ্ছে। এখন আমরা মাইক্রোটিবিউল নামক আর একটা জিনিস সাথে পরিচিত হব। মাইক্রো শব্দের অর্থ কি? তোমাদের আমি বলছিলাম আমার কতগুলো শব্দের অর্থ আছে, বলছিলাম কারো লাগলে নিতে, কিন্তু কেউ না, শুধুমাত্র একজন, তাও ও নতুন অ্যাড হয়েছিল, আমার রেকর্ড ক্লাস করছে, আমার থেকে খুঁজে নিয়েছে, আমি ওকে দিয়ে দিছি। মাইক্রোটিউবিউল, ওখানে লেখা আছে মাইক্রো শব্দের অর্থ কি, টিউব শব্দের অর্থ কি, উল শব্দের অর্থ কি। তাহলে মাইক্রোটিউবিউল শব্দের অর্থ কি হবে? এখানে ভালো ছবি
তোমাদের বই যে ছবিটা আছে সেটা দেখতে পারলে ভালো আর কি, এটা নাই তোমাদের এখানে। মাইক্রোটিউবিউল বলতে বোঝায়, আচ্ছা আমি ভেঙে লিখি, মাইক্রোটিউবিউল বলতে বোঝায় মাইক্রো টিউবুল। মাইক্রো শব্দের অর্থ ছোট, টিউব শব্দের অর্থ আমরা সবাই জানি নালী, এটাও বলতে ছোট বোঝায়। তাহলে মাইক্রোটিউবিউল বলতে আসলে কতগুলো ছোট ছোট নালী বোঝায়। এইগুলোই মূলত আমাদের প্রাণীদেহে স্পিন্ডল জন্তু, সেন্ট্রোমিয়ার সেন্ট্রোজোম যাই বলো তাই সৃষ্টি করে, এবং এটা থেকে আসলে স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয়। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয় সরাসরি কার থেকে? মাইক্রোটিউবিউল থেকে। কোত্থেকে? সরাসরি মাইক্রোটিউবিউল থেকে। এগুলো কই থাকে? এগুলো আমাদের কোষের মধ্যেই বিদ্যমান। আমাদের কোষও আছে, উদ্ভিদ কোষ আছে। আমরা যদি এখানে যাই, দেখো মাইক্রোটিউবিউল এখানে দিছে, তোমাদের এখানে দেয় নাই। তোমাদের বইয়ে মাইক্রোটিউবিউল নিয়ে নেয়। এই উদ্ভিদ এখানে কোষের মাঝখানে আমরা ধরো আমরা একটা ঘর বানাইলাম। আমরা যদি ঘর বানাই, আমাদের ঘরের কি দরকার? একটা আমি ঘর বানাবো, এটা একটা ঘর, এটা ঘরের ছাদ দিব। তো ছাদ, এগুলো হচ্ছে ঘরের ছাদ, এটা এইগুলো হচ্ছে পিলার। তো পিলারের মধ্যে লোহা থাকে না? তো এই লোহাটাই হচ্ছে মূলত আমাদের কোষের মাইক্রোটিউবিউল। বোঝা গেল আমাদের কোষের যে একটা গঠন, এটাও তো একটা গঠন। তো এই কথা আমাকে ধরে রাখতে হবে। এই জন্য এগুলোকে বলা হয় সাইটোস্কেলিটন। সাইট মানে কোষ, স্কেলিটন শব্দের অর্থ হাড্ডি বা কাঠামো। এগুলো কোষের ভেতরে এরকম লম্বা 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 থাকে, যেগুলো তোমরা এইচএসসিতে উঠলে দেখতে পাবা। বোঝা গেল? এগুলো থাকে এর মধ্যে। এগুলো হচ্ছে তোমরা যারা ছাদ ঢালাই করতে দেখছো, অবশ্যই তোমরা দেখছো এই জিনিসটা। তোমাদের ঘরের ছাদ ঢালাই করতে দেখছো, মানে কীরকম করে এখানে লোহাগুলো এরকম রাখে, এর উপরে সিমেন্ট, আমরা যে সিমেন্টের যে প্যাচটা তৈরি করে এগুলোর উপরে ঢেলে দেয়। এই যে তোমরা বললাম যে লোহা, এটাই হচ্ছে আমাদের কোষের মধ্যে থাকে। আমাদের কোষের মধ্যে এরকম সুন্দরভাবে সাজানো থাকে না এগুলো। ওয়েট, আমার স্ক্রিন চলে গেছে। আমাদের এখন দেখা যাচ্ছে, আটকে আসতে আসলে একটু বের হয়ে সবার সমস্যা হলে আমি এখানে দেখব। কেন আসতেছে না আবার? তোমাদের স্ক্রিন আসছে? তোমাদের স্ক্রিন আসছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ওয়েট করো একটু। আমার তো নেট প্রবলেম হওয়ার কথা না, আমি তো ওয়াইফাই দিয়ে করতেছি। স্ক্রিন আসতেছে না, আমি দেখতেছি স্ক্রিন আসতেছে না। এখন আসছে। আচ্ছা, সবাই এই জিনিসটা বুঝতে আসে, তোমরা কথা বলো না তো আমার মনে হয় যে আমি একা একা পড়াই যাচ্ছি, বা মেসেজ দেখলেও বুঝতাম যে আচ্ছা বুঝছি ভাইয়া, কথাটা বললে একটু বুঝতাম যে বুঝছি। আবার স্ক্রিনটা চলে গেল, এটা কীরকম কথা? ভাইয়া ঠিক আছে, এখন আসবে, আসছে। তাহলে ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের ঘরের ছাদ ঢালাই করার সময় এরকম লোহা দিয়ে স্ট্রাকচার তৈরি করি, এর উপরে ঢেলে দিই। ঠিক তেমনি আমাদের কোষে এরকম লোহার মতো স্ট্রাকচারগুলো থাকে। তো এগুলোর নাম হচ্ছে যে মাইক্রোটিউবিউল। কেন মাইক্রোটিউবিউল বললাম? এগুলো ছোটো ছোটো নালী, এই জন্য এগুলোর নাম দিয়েছে মাইক্রোটিউবিউল। উদ্ভিদ কোষে স্পিন্ডযন্ত্র সৃষ্টি করতেছে কে? উদ্ভিদ কোষে স্পিন্ডযন্ত্র সৃষ্টি করা হচ্ছে মাইক্রোটিউবিউল। আর প্রাণী কোষে তৈরি করে কে বলো তো? আমি বলে ফেলছি, প্রাণী কোষে হচ্ছে সেন্ট্রিওল। আচ্ছা, এখন আমরা প্রোফেজে চলে যাই। আমরা কালকেই পড়ছিলাম প্রোফেজের কিছু জিনিস, যেখানে কি কি হয় দেখি কে কে বলতে পারো। এই যে জল বিয়োজন হয়, খাটো ছোট হয়, রংযোগ পদার্থ ধারণ ক্ষমতা হয়, দৃষ্টিগোচর হয়, ক্রোমাটিন আকার বড় হয়। হ্যাঁ, এগুলো এখানে। আচ্ছা, এখন
আমরা আসবো হচ্ছে তো নর্মালি প্রথম কথাতে, নিউক্লিয়াসের আকার কেন বড় হয় সেটাও কালকে বুঝিয়েছিলাম। দেখো প্রথমত আমরা একটা কোষ ক্রোমোজোম থেকে প্রাণীর রস পেতে থাকে। কোষ, এটা তোমরা চিত্র আঁকবা, আমাকে মাত্র একজনই এঁকে দিছে আজকে, এবং ওকে বলেও দিছি যে তোমাদের বলে দিচ্ছে সবাইকে চিত্রগুলো বড় করে আঁকবা, তারপর বৈশিষ্ট্যগুলো 1 2 3 4 5 করে লিখবা, বাংলা প্যারাগ্রাফ লিখবা না, বাংলা রচনা লিখবা না, প্রিয়তি দিছিলাম মনে হয়, বাংলা প্যারাগ্রাফ লিখবা না, 1 2 3 এভাবে লিখবা। এভাবে লিখলে তোমার দেখো ঘ নাম্বার আনসার আসলো, তুমি এক পৃষ্ঠায় চিত্র, আরেক পৃষ্ঠায় তোমার বৈশিষ্ট্য, তোমাকে 3 নাম্বার দিতে স্যার এমনি বাধ্য। ঠিক আছে, এখন শুরুর দিকে কি হয়, আমরা শুরুর দিকে যদি চিন্তা করি, আমরা এখান থেকে এটা কপি করে আনি তাহলে আর একটু ভালো হবে। এই দেখো এটা একটা নিউক্লিয়াসের গঠন। এই শুরুর দিকে কি হবে, এই নিউক্লিয়ার মেমব্রেনটা তোমাদের বই এগুলো লেখা নাই, নিউক্লিয়ার মেমব্রেন 1 নাম্বার কি হয়, জল বিয়োজন ঘটে, জল বিয়োজন ঘটে। তো জল বিয়োজন যখন ঘটবে, জল বিয়োজন ঘটার কারণে এগুলো প্রতিটা ক্রোমাটিন এরকম খাটো হইতে থাকবে এবং খাটো এবং মোটা হবে, তাহলে ক্রোমাটিন খাটো ও মোটা হবে। 3, খাটো মোটা হওয়ার কারণে এরা কি ধারণ করতে পারবে, এরা রং ধারণ করতে পারবে। এখানে আমি যদি রং ঢেলে দিই এরা রং ধারণ করতে পারবে, তাহলে রঞ্জক পদার্থ ধারণ করে। যেহেতু রঞ্জক পদার্থ ধারণ করতেছে, আমরা চাইলে একে অণুবীক্ষণ যন্ত্র দেখতে পারি, তাহলে অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়, অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়। যেহেতু জল বিয়োজন করছে এই জন্য নিউক্লিয়াসটা আকারে কি হবে, বড় হবে, নিউক্লিয়াস আকারে বড় হবে। 6 নাম্বার, প্রতিটা ক্রোমাটিন আস্তে আস্তে জল বিয়োজন করতে করতে এরকম স্ট্রাকচারে পরিণত হবে, এরকম মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকবে আর দুই পাশে দুইটা ক্রোমাটিড। ভাইয়া, হ্যাঁ বলো। ক্রোমোজোমগুলো কি সংকুচিত হয়ে মোটা এবং খাটো হবে? ক্রোমোজোম হয় না, ক্রোমাটিন হয় যে, ক্রোমাটিন হয় যে। আচ্ছা তোমাদের আরেকটা বেসিক আমার আজকে বলা ছিল, তোমরা ক্রোমাটিন নিয়ে ঝামেলায় আসো, তোমাদের এটা বুঝাই, তোমরা সব কিছু পড়ে ফেলছো, যেগুলো পারো না এগুলো বলি। ধরো তোমরা নিউক্লিওটাইড তো চিনো, আশা করি এতদিন নিউক্লিওটাইড চিনার কথা, আমি জীবনী শক্তিতে অনেক পড়াইছি। নিউক্লিওটাইড হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন, এই 5টা নিউক্লিওটাইড আছে। এর সাথে যখন গ্লুকোজ যুক্ত হবে, তখন হচ্ছে যে ফসফেট যুক্ত হবে, তখন আমরা বলি এগুলোকে বলা হয় এগুলোকে বলা হয় নাইট্রোজেন বেস। অ্যাডিনিন, গুয়ানিন এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। তারপর যখন এর সাথে গ্লুকোজ যুক্ত হয়েছে তখন হচ্ছে কি, নিউক্লিওসাইড। যখন গ্লুকোজের সাথে আবার ফসফেট যুক্ত হয়েছে তখন এটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইডগুলো আসলে কীরকম, নিউক্লিওটাইডগুলো যদি আমি আঁকতে যাই, এগুলো আমি আঁকলাম এভাবে। তা আমাদের দেহে এরকম হাজার হাজার নিউক্লিওটাইড আছে, এই হাজার হাজার নিউক্লিওটাইড একটার পর একটা এভাবে যুক্ত হয়, এভাবে যুক্ত হইতে থাকে। আমি এখানে ডট ডট দিলাম বলতে বুঝেছি, এভাবে থাকে। একইভাবে তার বিপরীত দিকে আমরা জানি অ্যাডিনের সাথে কি যুক্ত হয়, এটা সবাই জানি যে কীভাবে যুক্ত হয়, এগুলো ইন্টারে পড়বা, বাট এভাবে থাকে। আমি চিত্রটা আঁকি, এভাবে থাকে। এবং তোমরা এই জিনিসটা বলো এগুলো আসলে কি, তোমরা যেটা চিনো এই জিনিসটা আসলে ডিএনএ। তোমরা বইয়ে চিত্র দেখো না, এভাবে ডিএনএ বলতে বোঝাচ্ছে আসলে এটা। যখন নিউক্লিওটাইডগুলো তুমি এভাবে একটার সাথে একটা যুক্ত করতে থাকবা, তখন এটা আসলে দেখতে কীরকম হয়ে যায়, এইভাবে বইয়ে সিম্পলভাবে ডিএনএটা লিখে। এবং এই ডিএনএটা আরও যখন তুমি আরও জুম আউট আমি এখন করতেছি, দেখো
এই আমার স্ক্রিনটাকে আমি এমন করলাম, এর মানে হচ্ছে জুম করলাম, আর আমি যদি নিচের দিকে নামাই তখন হচ্ছে জুম আউট। তো ক্রোমোজোমটা আমি যখন একে জুম আউট করবো তখন আমাকে যখন এরকম জুম আউট করবো তখন তোমাকে এটা দেখতে লাগবে সুতার মতো, তখন আর তোমার দুইটা মনে হবে না, তখন মনে হবে এটা একটা সিঙ্গেল। ঠিক আছে, এই সিঙ্গেলগুলো আরও যখন জুম আউট করতে থাকবা তখন এগুলো হচ্ছে প্যাঁচাইতে থাকে এরকম। তুমি যখন আরও জুম আউট করবা তখন এটাকে তোমার মনে হবে এরকম একটা কিছু। তাহলে দেখো এটা হচ্ছে ডিএনএ, আর তুমি যখন একটা দেখতে পাইলা এটাকেই বলা হয় ক্রোমাটিন। তাহলে তোমরা বলতে পারবে আসলে ক্রোমাটিনটা কি? ক্রোমাটিনটা আসলে কিচ্ছু না, ক্রোমাটিনটা হচ্ছে ডিএনএ। আমরা যদি ধরো একটা ক্রোমোজোমকে, একই জিনিস, জাস্ট আমরা জুম করি, যে আমরা জুম করতে 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 ভিতরের দিকে যাই, আমরা জুম করতে করতে ভেতরের দিকে যাই। তোমরা বুঝছো কিনা বলো এখন এই জিনিসটা? আমরা যদি ক্রোমাটিনকে ভিতরের দিকে যাই, মানে আমি একটা ক্রোমোজোমকে, আচ্ছা একটু দাঁড়াও, তোমাদেরকে একদম সরাসরি আমরা বইয়ের থেকে দেখাই। এই এই চিত্রটা তোমাদের এইচএসসির বইয়ে আছে, কিন্তু গুগলও আছে, আমি তো গুগলে খুঁজতে যখন অনেক টাইম লাগবে, কিন্তু এখানে দেখা দিলে ভালো হইতো আর কি। ইসিরে এখন যদি না আসে মাথা খারাপ হয়ে যায় না, স্ক্রিনটা গেছে আবার। আচ্ছা ডিএনএ, তো একটু দাঁড়াও সবাই, সময় আছে। আমার স্ক্রিন চলে গেছে। এবার আসছে? এ দেখো, তোমরা দেখো কার দিকে আজান হচ্ছে, একটু মিউট করো। এই দেখো একটা ক্রোমোজোমকে যখন তুমি, এই দেখো একটা ক্রোমোজোমকে যখন তুমি, একটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা যখন তুমি জুম ইন করতে থাকবা, মানে ভেতরের দিকে যেতে থাকবা, তখন আরও বেটার দেখা যাবে, এখানে আরও সুন্দর এখানে দেখা যাচ্ছে। কপি ইমেজ দেখছি, বুঝছি, দাঁড়াও কেন যে আজকে স্ক্রিন চলে যাচ্ছে বুঝলাম না। আগের মাঝখানে কতগুলো ক্লিক করা ছিল ওইগুলো এখন মানে এখন আসছে। এই দেখো এখন সুন্দর করে তোমরা যদি নিউক্লিয়াসে ঢুকো, একটা নিউক্লিয়াসে ঢুকলে এরকম ক্রোমোজোম দেখতে পাবো, ক্রোমোজোমগুলোর মধ্যে একটা দেখলা, ক্রোমোজোমগুলো দেখতে হচ্ছে এরকম। এখন তুমি যদি ক্রোমোজোমের একটা জিনিসকে জুম ইন করতে থাকো তাহলে দেখবে এরকম পেছানো 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 পেছানো। এটাকে যখন তুমি আরও খুলতে থাকবা তখন হচ্ছে এরকম এরকম এরকম। তো এটাকে যখন তুমি আরও খুলতে থাকবা, প্যাচটা আরও খুলতে থাকবে, এরকম একটা সুতার মতো মনে হবে। তো একটা সুতাকে যখন তুমি আরও খুলতে থাকবা তখন হচ্ছে দুইটা সুতার মতো দেখা হবে। মানে আলটিমেটলি আমার যে শুরুর দিকে দেখাইছিলাম অ্যাডিনিন, এই যে অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানোসিন, সাইটোসিন এখানে আসবে। বুঝতে পারছো সবাই? এই জিনিসটা কেউ না বুঝলে একটু বলে থাকো। এটাই হচ্ছে মূলত আমাদের জীবনের বেসিকটা, যে কিভাবে আমরা দেখো। আচ্ছা দেখো, এটা একটা আমাদের কোষ, কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, আমরা সবাই জানি এতটুকু। নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম, এটাও সবাই জানি। এখন আমরা ক্রোমোজোম দেখতে কীরকম সবাই মোটামুটি সবাই চিনো, ক্রোমোজোম দেখতে এরকম একটা 4 হাতওয়ালা কোন একটা জিনিসের মতো। তাহলে তুমি একটা ক্রোমোজোমের এই একটা বাহুকে তুমি যখন জুম করা শুরু করবা তখন দেখবে এরকম পেঁচানো 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 পেঁচানো। আসলে এগুলো পেঁচানো পেঁচানো, যখন আমি বাইরে থেকে দেখি দেখি আমার তখন আমার মনে হয় যেন এটা একটা সুন্দর একটা হাত, কিন্তু আদতে এটা একটা পেঁচানো জিনিস। তো এটাকে যখন তুমি আরো একটু জুম করবা সুতাগুলোকে, তখন দেখবা সুতাগুলো এরকম পেঁচানো। তো
এটা হচ্ছে সরু একটা সুতা, সুতার মতো। একটা সুতা। তো এই যে ধরো আমি এখানে জুম করলাম, এখানে জুম করলে আমি দেখতে পাবো হচ্ছে এগুলো সুন্দর করে দিয়েছে এখানে, এই যে একটা সুতা, এগুলোর নামই হচ্ছে ক্রোমাটিন। এটাকে যখন জুম করবে তখন তুমি এরকম ডিএনএ ডাবল হেলিক্স যে স্ট্রাকচারটা সবাই চিনো, ওইটা ডিএনএ দেখে। পাওয়া যাবে। এটাকে যখন আবার আরো খুলে ফেলবো তখন এরকম দেখতে পাবো। জি। তো এটা আসলে কোনটা, এটা হচ্ছে আমার এখানে আঁকা ছবিটা। কপি, এটা হচ্ছে আমার এখানে আঁকা ছবিটা, ভিতরের দিকে আঁকা আছে, এখানে কেন আসতেছে না? আচ্ছা সবাই এটা বুঝছে এখন? এই দেখো এখানে আমি আঁকি রাখছি আগে থেকে, এই নিউক্লিওটাইডগুলো একসাথে একসাথে হয়ে ডিএনএ তৈরি করছে। এই ডিএনএগুলো তুমি যখন আরও জুম আউট করবে তখন মনে হবে একটা সুতা, আরও যখন জুম আউট করবে তখন মনে হবে এদের পেঁচানো পেঁচানো, আলটিমেটলি এটা একটা ক্রোমোজোম। তো এই জন্য বলছে যখন এই একটা সুতাগুলো পানি বিয়োজন জলগুলো ছেড়ে দেয় তখন এগুলো এরকম খাটো মোটা হয়ে থাকে, প্যাঁচেতে থাকে। তো প্যাঁচেতে প্যাঁচেতে এরকম একটা ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমোজোমের মধ্যে কয়টা ক্রোমাটিড থাকে? আমরা কালকেই পড়ছিলাম ক্রোমোজোমের মধ্যে দুইটা ক্রোমাটিড থাকে। তাহলে ক্রোমোজোম, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বা লম্বি দুইটি ক্রোমাটিডে বিভক্ত থাকে। আর একটা 7 নম্বর তোমরা বইয়ে নাই হয়তো লিখতে পারো, সেটা কি? এই যে নিউক্লিয়ার মেমব্রেন যেগুলো আছে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করে, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু করে। নিউক্লিয়ার ঝিল্লি লিখলাম আমি সুন্দর ভাষায়, ঝিল্লি ও নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম বিলুপ্ত, মানে আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হতে থাকে, হওয়া শুরু করে। আমার স্ক্রিন গেছে গা, আবার আসছে, বিলুপ্ত হওয়া শুরু করে, ঠিক আছে? এখন আমরা বইয়ে যাই, আসলে বইয়ে কি কি লিখছে। বইয়ে এত কিছু লিখে না, আমি পয়েন্ট আকারে যেভাবে লিখছি তোমরা পরীক্ষায় কিন্তু এভাবে পয়েন্ট আকারে লিখবাই। দেখো আমাদের সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোজোম, এটা আজকে পড়াইছি, আজকে অর্ধেক পড়াই ফেলছি। ধরতে গেলে আমি এর মাঝে মাঝে দ্বিতীয় অর্ধেক অনেক পড়াই ফেলতেছি। এখানে আসি, তাহলে দেখি নিউক্লিয়াসের আকার প্রথম পর্যায়ে পার বাইরে সবাই, তাহলে লিখবা এটি 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কি মাইটোসিসের প্রথম পর্যায়ে। 2 নাম্বার পয়েন্ট লিখবা হচ্ছে যে নিউক্লিয়াসের আকার বড় হয়। তাহলে 1 লিখছো প্রথম পর্যায়ে, 2 হচ্ছে নিউক্লিয়াসের আকার বড় হয়। 3 ক্রোমোজোমগুলো আমি যেভাবে লিখে দিচ্ছি ওভাবে সংকুচিত হয়ে খাটো মোটা হতে শুরু করে, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। তাহলে কেন হয়, কারণটা দিব হচ্ছে পানি বিয়োজনের কারণে। ক্রোমোজোমগুলো খাটো মোটো হয় কেন? পানি বিয়োজনের কারণে। তাহলে 3 নাম্বার পয়েন্ট শেষ, 1 2 3 শেষ। আধুনিক গবেষণার দরকার নেই। 4 নাম্বার দিবা এভাবে উৎপন্ন করে 4। তারপর ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় গণনা করা যায় না, এগুলো দরকার নেই। এটা হচ্ছে এমসিকিউর জন্য, আমি এটা দাগাই দিচ্ছি, সবাই এটা বইয়ে দাগাই নিবা। এটা এমসিকিউর জন্য দাগাই নিবা, এমসিকিউর জন্য মাস্ট দাগাই নিবা এই লাইনটা। ক্রোমোজোম গণনা করা যায় না। তাহলে আরও কিছু পয়েন্ট আমরা লিখে দিছি না আমি, এগুলো নোটেও দিয়ে দিবা, বা নোটে দিয়ে দিলে নোট থেকে দেখে দেখে লিখে নিবা, খাতায় লিখে দিবা, নোট করে ফেলবা সবাই। এই যে আমি এখানে 7টা পয়েন্ট লিখে দিচ্ছি। হ্যাঁ বলো বলো বলো। এখানে কি তো লেখা যাবে না যে প্রতিটি ক্রোমোজোম সময় বেশিটা লম্বালম্বি হয়ে 2 ভাগে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড উৎপন্ন করে? হ্যাঁ বলো এখানে কি হইলো? কোশ্চেন বুঝি নাই তোমার, কথা শুনছি। অর্থাৎ প্রতিটা ক্রোমোজোম এরকম একটা মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, লম্বালম্বি। আমরা তো ক্রোমোজোম দেখছি, ক্রোমোজোম থাকে এরকম, বাট আমাদের মনে হয় না 4 হাতওয়ালা ক্রোমোজোমটা, কিন্তু বাস্তবে ক্রোমোজোম দেখতে কীরকম? বাস্তবে ক্রোমোজোম দেখতে হচ্ছে যে এটা একটা ক্রোমাটিড। আমি ভাইয়া বইতে সব জায়গায় ক্রোমোজোম, জোম নাই কেন? বুঝি নাই, ক্রোমোজোম
আপনি মানে অনেক জায়গায় দেখতেছি যে ক্রোমোজোম, কিন্তু বইতে বেশিরভাগ জায়গায় হচ্ছে ক্রোমোসোম। আচ্ছা আচ্ছা, একই ব্যাপার, একই ব্যাপার। পুরোনোটা তো একই না ভাইয়া? জোম আর সোম একই জিনিস। আচ্ছা, জোম আর সোমের অর্থ বলো দেখি সবাই। আচ্ছা, বইয়ে তোমরা একটা জিনিস বারবার পাও, এটার অর্থ বুঝতে চেষ্টা করো না। জোম, এটা হচ্ছে ইংলিশটা, তো এটাকে জোমও লিখে সোমও লিখে, এটা তোমার ইংলিশ থেকে অনুবাদ করতে এরকম হয়, জোমও লিখে সোমও লিখে। এখন বলো জোম শব্দের অর্থ আসলে কি? জোম শব্দের অর্থ আসলে এটা আসলে সাম হয়ে যায়। সাম হয়ে যায়, বাট এটা জোম সোমি আসে যখন গ্রিক কি হিসেবে বসবে, সাফিক্স হিসেবে বসবে, তখন জোম বা সোম। বস্তু না ভাইয়া? হ্যাঁ, এটা বলতে বোঝায় কোন একটা বস্তু বা জিনিস। তাহলে বলো ক্রোমোজোম মানে কি হবে? এটার অর্থ আনসার দাও তো দেখি। ক্রোমোজোম নামকরণ কেন করছে এটাকে? দেখি কে বলতে পারে। যে বলছো যে এটা অর্থ জোম, আশা করি সে বলতে পারবা কেন এটাকে ক্রোমোজোম বলে। তোমার নাম রাখার পেছনে যেমন কারণ আছে, তোমার আব্বা আম্মু একটা সুন্দর নাম রাখছে একটা সুন্দর নামের অর্থ থেকে, ঠিক তেমনি বিজ্ঞানের প্রত্যেকটা জিনিসকে ওরা নামকরণ করছে হচ্ছে ওটার সাথে রিলেটেড কিছু না কিছু দিকে। এটাকে কেন ক্রোমোজোম বলে দেখি, কেউ বলতে পারবা? এটাকে ক্রোমোজোম বলে, দেখো ক্রোম শব্দের অর্থ কি? ক্রোম শব্দের অর্থ কি? তোমরা পড়ছো ক্রোমোপ্লাস্ট, পড়ছো না? ওইখানে তো ক্রোমো পাইছো। তাহলে ক্রোম শব্দের আসলে অর্থটা কি তোমরা বের করার চেষ্টা করো নাই। ক্রোম শব্দের অর্থ হচ্ছে রং বা রঙিন। জোম শব্দের অর্থ হচ্ছে বস্তু। তো যখন এটা খাটো এবং মোটা হয়, এটা রং ধারণ করতে পারে, তখন এটাকে রঙিন দেখায়। তো এই জন্য এটার নাম দিছে হচ্ছে রঙিন বস্তু। তাহলে ক্রোমোজোম বলতে বোঝায় বিজ্ঞানীরা যখন আবিষ্কার করা শুরু করছে তখন দেখতেছে রং দেওয়ার ফলে কোন একটা বস্তু রঙিন দেখাচ্ছে। তো রঙিন দেখানোর কারণে এটাকে বলা হয় ক্রোমোজোম। আর ক্রোমোপ্লাস্ট মানে কি? সেম প্লাস্টিক, যে প্লাস্টিক রঙিন সেটাকে ক্রোমোপ্লাস্ট বলে। এর মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, আর একটা আছে কি লিউরোপ্লাস্ট। তাহলে ক্রোম শব্দের তো আসলে রঙিন বুঝাইছে, বুঝে গেলে এখন সবাই আনসারটা বুঝছো। ক্রোম আর টিন, টিন মানে হচ্ছে আসলে ইন মানে হচ্ছে প্রোটিন বুঝে, এটাতে তন্তুর মতো। তোমরা আপাতত এতটুকু জানি না অ্যাক্টিন মাইসিন নামে কতগুলো প্রোটিন আছে। এই ক্রোম মানে হচ্ছে সেম রং ধারণ করে, ইন হচ্ছে যে প্রোটিন। এখন ক্রোমার অ্যাক্টিন মায়োসিন নামক অনেক প্রোটিন আছে, এই দুটো প্রোটিনের কারণে। তাহলে আমরা এখন আমাদের যারা বুঝছো তাদের বাকি পড়া আসলে শেষই, আমরা জাস্ট বইয়ে যাব এখন, বই থেকে থেকে দেখে দেখে বলবো। ভালো ভাই, ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে যে উদ্ভিদ কোষে হচ্ছে তোমার কি থাকে না, সেন্ট্রোজোম থাকে না, এই জন্য তাদের যে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় সেটা হচ্ছে কি মাইক্রোটিবিউল থেকে। এখন আমাদের এখানে একটা জিনিস দেখতে দেখো, সেন্ট্রোজোম দুইটা করে দিছে, সেন্ট্রোজোম দুইটা করে দিছে। তোমাদের বইয়ে ইন্টারফেস শব্দটা নাই, বা থাকলেও বিস্তারিত নাই। তোমরা যদি ইন্টারফেসটা ভালো করে বুঝো, যখন ইন্টারে পড়বো তখন দেখবা হচ্ছে যে কোষ বিভাজন শুরু হওয়ার আগে নিউক্লিয়াস ব্যতীত আমার দেহে যত রকম অঙ্গাণু আছে, সেন্ট্রোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, সবগুলো হচ্ছে দ্বিবাক হয়ে যায়। মানে একটা থেকে দুইটা হয়, একটা থেকে দুইটা হয়েছে, এই দুইটা হচ্ছে দুই প্রান্তে গিয়ে যাওয়া শুরু করবে। এটা তোমাদের এখানে কনফিউশন আসবে, যেন আমি বলে দিচ্ছি, চিত্রটাও ব্যাখ্যা করে দিচ্ছি আমি তোমাকে। হয়তো তোমাকে বলতে পারে এটা প্রথম অবস্থা, তোমার পরীক্ষায় চিত্রটা দিল না দিয়ে এখানে তোমাকে প্রথম অবস্থাটা গ্যাপ করে দিয়ে জিজ্ঞেস করলে এখানে কি হবে। তাহলে দেখো কেন এটা সেন্ট্রাল দুইভাবে লিখলাম, কারণ আমরা জানি একটা কোষ থেকে হবে দুইটা কোষ। তাহলে যদি একটা কোষ থেকে দুইটা কোষ হয়, তাহলে আমার সেন্ট্রোজোম তো একটা ছিল, এটাকে দুইটা বানাইতে হবে না? তাহলে এটা দুইটা বানাবো কখন? এটা বানাবো হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনের আগে, এগুলো করে রাখবো। আগে হচ্ছে কোন ধাপ, এটাকে বলা হয় ইন্টারফেস। তাহলে কোষ বিভাজনের আগের ফেসকে বলা হয় কি ইন্টারফেস। এখানে হচ্ছে এই সেন্ট্রোজোম থেকে শুরু করে যত রকম বাকি কোষীয় অঙ্গাণু আছে এগুলো সবগুলো কি হবে, দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এই জন্য বলছিলাম হচ্ছে ইন্টারফেসটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের বইয়ে ইন্টারফেস নিয়ে আলোচনা খুবই কম। এখন কেউ আমাকে আর পরে জিজ্ঞেস করবে এখানে সেন্ট্রিওল দুইটা কেন চিত্র দিছে, কারণ বলবো, আমি বলবো কারণ কোষ বিভাজনের আগে যে ইন্টারফেসটা আছে ওইখানে সবগুলো দুই ভাগে বিভক্ত হয়ে আগে থেকেই বিদ্যমান আছে। ঠিক আছে, এখন আমরা আসি হচ্ছে কেন, দেখো আর একটা শব্দ লিখছে স্টার রশ্মি। স্টার রশ্মি জিনিসটা কি?
রশ্মি মানে কি? রশ্মি মানে আমরা যদি বলি রশ্মি ধর একটা টর্চ লাইট, এটা থেকে যে আলো আসে, এটা আসলে এখানে আলো আসে না, দুই পাশ থেকে এরকম হচ্ছে রশ্মি, একটা রশ্মি ছেড়ে দেয়। তো আমরা যদি উপরে আমরা আমরা যদি আমাদের আকাশের দিকে তাকাই, তখন দেখবো হচ্ছে এরকম একটা তারা, তার চারপাশে হচ্ছে কি আলো ছড়িয়ে দিচ্ছে। ঠিক তেমনি একটা কোষের উপর যখন এখানে যাবে তখন আমার মনে হবে কি আকাশের উপর একটা তারা কি করতেছে, এরকম কিছু আলো ছড়াই দিচ্ছে। স্টার শব্দের আসছে হচ্ছে যে তারা থেকে। তাহলে স্টার রশ্মি মানে কি বলতে বুঝাইছি, এই রশ্মিগুলো যে বাস্তব হচ্ছে তোমার স্পিন্ডল তন্তুগুলো। তাহলে এই এখন তুমি যদি তোমরা যদি তোমরা তো হায়ার স্টাডির বইগুলো দেখো, তখন এখানে দেখবা হচ্ছে যে এখানে একটা স্পিন্ডল তন্তু বাবা আছে, এখানে একটা আছে। তা কি বলো, এখন আমি এখন জিজ্ঞেস করলাম, এখন পড়ালাম, দেখি বলা আমাদের দেহ তো থাকে এরকম একটা, তাহলে এখানে দুইটা হলে কেমনে? দেখি কে কে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনছো। আমি তো আঁকার সময় দেখছি না আমাদের দেহে এরকম থাকে মাত্র দুইটা, কিন্তু আমি তো এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম। কেন দুইটা আঁকলাম দেখি বলো? কারণ এগুলো কখন সৃষ্টি হয়েছে, এগুলো ইন্টারফেসে ডবল হয়ে বসে আছে। এগুলো এখন কি করবে, এরকম রশি রশি এরকম 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 রশি ছাড়বে। তো এগুলোই আলটিমেটলি কি তৈরি করবে, স্পিন্ডল যন্ত্র। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোনো সেন্ট্রিওল থাকে না, ওদের ক্ষেত্রে কি হয়, ওদের ক্ষেত্রে হচ্ছে সরাসরি মাইক্রোটিউবুলগুলো এরকম একটা খাঁচার মতো সৃষ্টি করে। কিসের মতো? খাঁচার মতো, গোলাকার খাঁচা। মানে একটা খাঁচা যেটা হচ্ছে যে উপরেও চিকনা নিচেও চিকনা। তোমরা এটা একটা ধরো 3D চিন্তা করো, এটাকে 3D চিন্তা করো। এটা একটা খাঁচা, এর ভিতরে তুমি একটা পাখি আটকায় রাখছো, ভেতরে ফাঁপা, বাইরে হচ্ছে একটা খাঁচা। তো এরকম স্পিন্ডল জন্তু সৃষ্টি হয় এবং এগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত হয়। এখন আসে হচ্ছে প্রোমেটাফেসে। দেখো প্রোমেটাফেস, এটা আসলে সত্যিকার বলতে কোনো প্রোমেটাফেস না, এটাকে বলা হয় লেট মেটাফেস। তাও আমাদের বইয়ে কেন প্রোমেটাফেস লিখে কালকে নাম বলছে এগুলো, কারণ প্রো বলতে আদি, মেটাফেস বলতে মেটাফেস আগে। তাহলে দেখো আমরা এখন থেকে শুধু কী করব, এই পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে, তন্তুময় প্রোটিন, এই যে স্পিন্ডল তন্তু, এগুলো সবগুলো হচ্ছে মাইক্রোটিবিউল। এগুলো তৈরি হচ্ছে অ্যাক্টিন মায়োসিন। দেখো কোনো কিছুর পেছনে যদি ইন দেখো, তাহলে 90% ক্ষেত্রে ধরে নিবা এটা প্রোটিন বোঝায়। তাহলে স্পিন্ডল তন্তুর যে রশ্মিগুলো হয়, যে রশ্মিগুলো হয়, এগুলো হচ্ছে আসলে বাস্তবিকত্ব কি, এগুলো বাস্তবিকত্ব হচ্ছে কতগুলো প্রোটিন। কোন প্রোটিন? অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন। দুই মেরু বিশিষ্ট। মেরু বলতে কি বোঝায়? পোল, মাথা। এখানে একটা মাথা থাকে, এখানে একটা মাথা থাকে। তাহলে দেখো এই কাছার মতো এটা প্রান্ত বলতে পারো, হ্যাঁ গুড, প্রান্ত বলতে পারো। কি সৃষ্টি করে? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে। আর স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি অবস্থানকে বলা হয়, এরকম মাঝামাঝি যে অবস্থানটা, এটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। কি বলা হয়? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। কোষ কঙ্কাল মাইক্রোবিডিউল দিয়ে তৈরি স্পিন্ডল তন্তুগুলো এক মেরু, অর্থাৎ কোষ কঙ্কাল। বা এখন আসছে তোমাদের বই আসলে কোষ কঙ্কাল শব্দটা এখানে লিখছে কিন্তু ব্যাখ্যা করে না। এই যে আমি বলছিলাম আমাদের ঘরের ছাদ ঢালাই করার সময় কি বলছিলাম, এরকম কতগুলো লোহা এভাবে রাখানো হয়। এই লোহা আমাদের দেহ চিন্তা করো তুমি, আমাদের দেহ কতগুলো লোহা আছে দেখি বলো, লোহাগুলোর নাম কি? আমাদের দেহ লোহা আছে, এগুলোর নাম কি? আমাদের দেহে লোহা হচ্ছে হাড্ডি, কঙ্কালটা। না না, আমাদের দেহকে পুরা বডিকে চিন্তা করো। কোষ চিন্তা করলে হচ্ছে তোমার ঠিক আছে কোষ কঙ্কাল। ঠিক কোষ কঙ্কাল বলতে বোঝে প্রত্যেকটা কোষের মধ্যে কতগুলো শক্ত শক্ত নালীর মতো থাকে, এগুলোকে কোষ কঙ্কাল বলে। কোষ কঙ্কাল তিন প্রকার, মাইক্রোটিবিউল, কি বলে, ইন্টারমিডিয়েট, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট, তিন প্রকার আছে। মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিবিউলস, তিন প্রকার আছে। এই তিন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে মাইক্রোটিবিউল। তিন প্রকার আছে, একটা হচ্ছে মাইক্রোটিবিউল, আরেকটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কোষ কঙ্কাল তিন প্রকার, আমি এখানে লিখে দিলাম তিন প্রকার। তিন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে যে মাইক্রোটিবিউল, এটা 2 নম্বর অধ্যায়ের পড়া। এই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, মানে এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত বিস্তৃত।
ঠিক আছে, এখান পর্যন্ত বিস্তৃত। এদেরকে স্পিন্ডল তন্তু বলে, মানে রশ্মিগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু। তারপর এই পর্যায়ে ক্রোমোজোমগুলো, এখন দেখো ক্রোমোজোমগুলো কোষের বিভিন্ন, আমরা যদি এখানের দিকে আসি দেখো ক্রোমোজোমগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ক্রোমোজোমগুলো কোনো বিষুবীয় অঞ্চলে না, একদম সোজাসুজি নয়, এভাবেও নয়, এগুলো ছড়িয়ে ছিটিয়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ছড়িয়ে ছিটিয়ে দেওয়া ক্রোমোজোমগুলো আস্তে আস্তে মাঝখানে আসা শুরু করবে। এখন আসার জন্য কি করতে হবে, ওরা আসার জন্য আগে আমি একটা স্পিন্ডল তন্তু আঁকি। ধরো আমার এখানে আমি দুইটা ক্রোমোজোম দিয়ে ব্যাখ্যা করব। এখানে একটা ক্রোমোজোম ছিল, এখানে আসি, এখানে একটা ক্রোমোজোম ছিল, এখানে একটা ক্রোমোজোম ছিল। এরা মাঝখান বরাবর আসতে হবে। কোন বরাবর? এই বরাবর আসতে হবে। এই বরাবর আসার জন্য ওদেরকে কি করতে হবে? তুমি যদি পাহাড়ে উঠতে চাও, তুমি তো একটা ঢালু পাহাড়ে উঠতে গেলে তুমি তো একা একা উঠতে পারো না, তোমাকে রশির সাহায্য লাগবে। তো ও কি করবে? আগে এখানে এসে যুক্ত হবে। তাহলে ও কি করবে? ও হচ্ছে যে এখানে এসে যুক্ত হইলো, তারপর এও সেম এখানে এসে যুক্ত হবে। আমি এখানে দিলাম। এরপর কি করবে? এই রশির মাধ্যমে আস্তে 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 এদিক থেকে আসা শুরু করবে, এবং এটাও এদিক থেকে আসা শুরু করবে। এক সময় মাঝখানে এসে যাবে। তাহলে আমি এদেরকে মাঝখানে নিয়ে আসি, এটাকে মাঝখানে নিয়ে আসলাম, এখানে এটাকে মাঝখানে নিয়ে আসলাম। আসার সময় দেখো, আমরা যদি, এটা তুমি ধরো, এটা তোমাকে আমি আঁকলাম, এটা হাতে ধরো, আমি তোমাকে এখানে রশি দিয়ে বাঁধলাম, বেশ উপরের দিকে টানতেছি, তুমি আসো হচ্ছে বেহুশ অবস্থায়, তাহলে তোমার হাত পাগুলো কি হবে? নড়াচড়া করবে না। এটা তোমাকে তুমি মাটিতে পড়ে যাচ্ছ, আমি তোমাকে উপর থেকে একটা রশি দিয়ে তুলতেছি, কিন্তু তুমি হুঁশ নাই, তুমি বেহুশ অবস্থা আছো। আমি যখন রশিটা টান দিচ্ছি তোমার হাতটা নড়াচড়া করতেছে, তো দূর থেকে দেখে মনে হবে তুমি যেন নাচানাচি করতেছো। তো এই জন্য বলা হয়, এইখান থেকে যখন এখানে আসলো তখন এগুলোকে বলা হয়, আমাদের এইচএসসির বই আছে যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, মানে মনে হয় যেন ক্রোমোজোমগুলো নাচানাচি করতেছে। কেন? কারণ এগুলো যখন এখান থেকে আসতেছি, টেনে টেনে আনতেছি রশি দিয়ে, তো এগুলোর হাতগুলো নাচানাচি করতেছে, মনে হচ্ছে এগুলো নাচানাচি করে, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। তো এইটা দেখে আমরা বুঝতে পারি এটা আসলে প্রোমেটাফেস। এখানে এটা নাই। এখন আসে, আমি এখানে একটা চালাকি করছি, সেটা কি চালাকি করছি কি, আমি এখানে 4টা রশি এরকম তন্তু আঁকছি, কিন্তু সবগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত করে না। এখন যেগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত হয় সেগুলোকে বলা হয়, যেহেতু যুক্ত হয়েছে মানে আকর্ষণ করছে, আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। ফাইবার শব্দের অর্থ তন্তু। তাহলে আমরা বইয়ে যাই আবার, এখানে লিখছে দেখো, আকর্ষণ তন্তু কোনগুলো? যেগুলোর সাথে সবগুলো নামই কোষ স্পিন্ডল জন্তু, সবগুলোর নামই কিন্তু স্পিন্ডল তন্তু। স্পিন্ডল যন্ত্রের যতগুলো থাকবে সবগুলোর নামই স্পিন্ডল তন্তু, বাট এর মধ্যে যেগুলো হচ্ছে ক্রোমোজোমের সাথে যুক্ত হবে এদের আরও স্পেশাল একটা নাম দিব, এটাকে বলা হয় আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। তাহলে আমি কিন্তু কালকে যদি এমসিকিউ দিই, সকল আকর্ষণ ফাইবারই স্পিন্ডল তন্তু, কিন্তু সকল স্পিন্ডল তন্তু আকর্ষণ ফাইবার না। সত্য না কি মিথ্যা? আনসার দাগাবা। প্রশ্ন বলে দিলাম, সকল আকর্ষণ তন্তু স্পিন্ডল ফাইবার, কিন্তু সকল স্পিন্ডল ফাইবার কিন্তু আবার আকর্ষণ তন্তু না। ঠিক আছে? এখানে লিখছে ক্রোমোজোমের সাথে তন্তুগুলো সংযুক্ত বলে এদের ক্রোমোজোমাল তন্তুও বলে। আর একটা নাম দিছে, সেটা কি? ক্রোমোজোমাল তন্তু। যেহেতু ক্রোমোজোম যুক্ত হয়েছে তাহলে এটার নাম ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। তাহলে 3টা নাম। আমি এটা নিয়ে কোশ্চেনটা বললাম না, তোমরা যারা বোঝা তারা বুঝে গেছো। তাহলে আমি এখানে দাগ দিই, সেটা হচ্ছে ক্রোমোজোম সংযুক্ত হয় যেগুলোর সাথে এগুলো আকর্ষণ তন্তু বলা হয়, ক্রোমোজোমাল তন্তু বলা হয়, বিন্যস্ত হতে থাকে। তারপর আমি বলছিলাম প্রোফেসে বলছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেন, বা নিউক্লিয়ার ঝিল্লি ও নিউক্লিয়াসে বিলুপ্ত হওয়া শুরু হয়, আর এটা শুরু হয়ে চলতেই থাকে, এই বিলুপ্ত ঘটতে থাকে, কিন্তু শুরু হয়েছে কোথায়?
প্রোফেজে, প্রফেস চলতেছে কোথায়? প্রফেসর প্রো মেটাফেজে, শেষ হবে হচ্ছে মেটাফেজে, মেটাফিজিক্স শেষ হবে হচ্ছে যে তোমার মেটাফেজে, এই যে বিলুপ্ত ঘটে। কিন্তু তোমাদের বইয়ে লিখছে উল্টাপাল্টা করে, প্রোফেজে কথাটা উল্লেখই করে নেই। তাহলে আমার কথাটা তোমরা সুন্দর করে লিখে নিবা, আলাদা করে প্রথমত বৈশিষ্ট্যে লিখবা। তাহলে এখানে একটা সুন্দর করে লিখবা হচ্ছে শুরু হয় কোথায়। এবং এটা এটা কিসের কোশ্চেন জানো? এটা কিসের কোশ্চেন জানো? এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের টেস্টে আসা একটা কোশ্চেন। কখন শুরু হয়, কখন শেষ হয়, কখন চলতে থাকে, এটা একটা কোশ্চেন আসছিল তোমাদের বইয়ে আছে। তাহলে আমি যদি বলি নিউক্লিয়ার ঝিল্লি ও নিউক্লিওলাস বিলুপ্তি শুরু হয় প্রোফেজে, ঘটতে থাকে, না ঘটতে থাকে, ঘটতে থাকে মেটাফিজ প্রোমেটাফেজ। আর আর একদম শেষ হয় বিলুপ্তি ঘটে শেষ হয় মেটাফিজ। মেটাফেজে। ঠিক আছে, তাহলে তোমরা আসলে 3 নাম্বারের জন্য চিত্র আঁকার পরে 5টা বৈশিষ্ট্য লিখলে না, তো আমরা প্রো মেটাফেজের অনেকগুলো বৈশিষ্ট্য আসলে এখানে লিখতে পারি, পয়েন্ট আকারে লিখবে। তাহলে আমরা এখন হচ্ছে আমাদের বইয়ের দিক সবগুলো পড়ে ফেললাম, এখন হচ্ছে আমার বইটার থেকে তোমাদের এগুলো দেখাই দিই। এটা গেল, এখানে আসি, এখানে পয়েন্ট আকারে আছে, তোমরা চাইলে এখান থেকে পয়েন্ট আকারে লিখলেও এনাফ হয়ে যাবে না। এই দেখো, প্রথমত এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, বুঝাই পড়াই ফেলছি। বিষুবীয় অঞ্চলে যেতে থাকে, পড়াই ফেলছি। ক্রোমোজোমের নাচ দেখা যায়, পড়াই ফেলছি। এটা দরকার নেই, এটা তোমাদের দরকার নেই। এটা হচ্ছে এই যে বললাম না, আচ্ছা বলে ফেলি যেহেতু দেখাইছে, এই ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয় না। আমার স্ক্রিন চলে গেছে, আশা করি চলে আসবে, চলে আসছে। বুঝি নাই আফসানা, তোমার কথা বেজে বেজে আসছে। দেখো, এই যে ক্রোমোজোমটা যুক্ত হলো না, সেন্ট্রোমিয়ার একটা প্রোটিন থাকে। এই প্রোটিনটার নামই হচ্ছে যে, আমরা তো কোনো একটা জিনিসের মানে হাত দিয়ে কোনো একটা ধরলাম, হাতের তালু দিয়ে ধরলাম, ঠিক তেমনি ক্রোমোজোমের যে প্রোটিনটা হচ্ছে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। আবার চলে গেছি স্পিন্ডল, আচ্ছা আসবে, সমস্যা নেই। এই প্রোটিনটার নাম বলা হয় কাইনেটোকর প্রোটিন, তোমাদের এটা জানার দরকার নেই। ট্রাকশন ফাইবারটা পড়াইছি, ক্রোমোজোমাল তন্তু পড়াইছি। তাহলে তোমাদের প্রোমেটাফেজ সম্পূর্ণ ক্লিয়ার। এখন ছবিতে যদি যাই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে দেখো এখানে এগুলো নিউক্লিয়াসগুলো অবিন্যস্ত অবস্থায় আছে, এগুলো আস্তে আস্তে মাঝখানে আসে শুরু করতেছে। এখানেও সেম সেন্ট্রিওলগুলো কি স্টার রে ক্ষরণ করতেছে, এখানে স্পিন্ডল তন্তু। স্টার রে বুঝাইছি না, স্টার মানে রে বলতে বুঝে রশ্মিকে বুঝাই। এই সেন্ট্রিওল দুই প্রান্তে অবস্থান করছে না, এখান থেকে এই স্পিন্ডল তন্তুগুলো সৃষ্টি করছে। আমরা স্পিন্ডল এগুলো কিভাবে সৃষ্টি সেটা তো আগেই বলে ফেলছি, যে স্টার রে আসে সেন্ট্রিওল থেকে, সেন্ট্রিওলের গঠন করার সময় আমরা অনুনালী উপনালী বুঝাইছিলাম না। এই অনুনালীগুলি আসলে এগুলোই তৈরি করে। আমরা যে অনুনালীগুলো পড়ছিলাম, এগুলোই আলটিমেটলি আমাদের স্পিন্ডল তন্তুগুলো সৃষ্টি করতেছে। দেখি তোমরা চিত্র আঁকতে পারবে না, সবাই চিত্রগুলো আঁকবে একটা পেজে একটা করে, মানে ধরো একটা পেজ। আরেকটা কথা, সবসময় চিত্র আঁকার পরে মার্কিং করবে হাতের ডান পাশে, হাতের ডান পাশে, বইয়ে সবসময় দেখবে হাতের ডান পাশে লিখরা। সবসময় চিত্রে মার্কিং করবে হাতের ডান পাশে, এবং সুন্দর করে এক লাইনে এক সিরিয়ালি করার চেষ্টা করবে, তাহলে চিত্রটা সুন্দর দেখায়। ঠিক আছে, সবাই চিত্রগুলো আঁকবা, কারণ আমার সামনে যদি থাকতো আমি অবশ্যই আঁকাই নিতাম চিত্রগুলো। এখন তো এখন বসায় আঁকালে সমস্যা। সবাই আঁকবা, ফেসবুকে পোস্ট দিবা। আর আমাকে মনে হয় প্রিয়তি নাকি প্রেয়সী, ওর নাম যেন কি, ও এঁকে দিছিল, বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। তাহলে তোমরা আশা করি এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, নাম্বারের জন্য, কারণ এটা বড়। হ্যাঁ বলো, কোন কোন চিত্রগুলো আঁকতে হবে? প্রত্যেকটা আঁকতে হবে। তোমার বইয়ে 10টা আছে, 10টা চিত্র আঁকতে হবে। তুমি এখন মাত্র 25 অধ্যায়টা, এখন সবগুলো আঁকতে হবে। সবগুলো তো সেমই,
সবগুলো সেমই। আচ্ছা আমরা এখন মেটাফেজে চলে আসি। আজকে আশা করি আমাদের 9টা 11টা ভাইয়া সময়। হ্যাঁ বলো। আচ্ছা সবাই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো। যে প্রশ্নগুলো বলো বুঝি নাই তোমার কোশ্চেনটা। বুঝছি, কিন্তু যে প্রশ্নগুলো আমার ভুলে গেছি সেগুলো আচ্ছা ভুল গেছে যেগুলো, এগুলো হচ্ছে তো আমি তো আনসার, আমার যে কয়টা এগুলো আনসার দিয়ে দিব, আনসার দিয়ে হ্যাঁ দিব, বলে আনসারের পিডিএফটা আমি দিয়ে দিব। গ্রুপ ক্লাস শেষেই আনসারের পিডিএফটা আমি দিয়ে দিব। আর কোনো কোশ্চেন আছে বা এতটুকু বোঝার ক্ষেত্রে কারো কোনো সমস্যা পড়ছে কিনা প্রো ম্যাটাফিক্স পর্যন্ত, আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বুঝেছি, একদম প্রত্যেকটা লাইন। এটা দরকার না, আমি অনেক কেটে দিচ্ছি, এটা দরকার না। বুঝছি, কিন্তু পরীক্ষায় সবসময় কম মার্ক আসে। তোমার তো না, ওইটা তো আমি কোশ্চেন তো কঠিন করি। তুমি আমার কোশ্চেনে যদি 10-এ 10 পাও, আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি 25-এ 25 পাবা। আমি তোমাকে গ্যারান্টি দিব তুমি আমার কোশ্চেনে 10-এ 10 পাও তা। আমার আস্তে আস্তে মার্ক নিয়ে আসতেছে। কেন? কারণ আমি কোশ্চেনগুলো তো তোমাকে কঠিন করে করতেছি। এত কঠিন কখনো এইচএসসিতে করবে না, এসএসসিতে করবে না। কেন আমি কঠিন করি? কারণ প্রথমত তোমাকে ক্লাস করতে হবে, আমার ক্লাসগুলো না করলে তুমি পরীক্ষা নাম্বার পাবে না। দ্বিতীয়ত তুমি বই খুলে পরীক্ষা দিচ্ছ নাকি দিচ্ছ না এটা তো আমি জানি না। এই জন্য হচ্ছে আমি কোশ্চেনগুলো কঠিন করে, যদি তুমি বই দেখো কোনো লাভ নেই। তোমাকে আলটিমেটলি তুমি দেখবা ইউটিউবে এরকম কোষ বিভাজনের পর 3টা ক্লাস নিয়ে শেষ, আমার 3টা ক্লাস দিয়ে শেষ হবে না। কারণ এই যে সেন্ট্রিওলের ব্যাখ্যা দেওয়া, মাইক্রোটিবুলের ব্যাখ্যা দেওয়া, এগুলো সব এখানে ব্যাখ্যা দিয়ে দেয় না। হাইপ্লয়েড ডিপ্লয়েড এগুলোর ব্যাখ্যা কিন্তু এখানে পাওয়া না। তোমরা চাইলে তো সবাই তো চাইলে তো ভাইয়া ঠিক আছে আপনিও ফ্রি দিচ্ছেন, ফ্রি তো ইউটিউবে আছে। এই জন্য তাহলে তোমরা ইউটিউবে দেখো না কেন? তোমরা প্রথমত তোমরা জায়গায় বসে বুঝে নিচ্ছ, পরবর্তী আমি চেষ্টা করতেছি আমার যে বেসিকটা সেটা বুঝিয়ে দেওয়ার সবাইকে। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। এরপরে পড়াগুলো আসলে সহজই। আমাদের মেইন পড়া ছিল হচ্ছে প্রো ম্যাটাফেস। ম্যাটাফেস থেকে পড়াগুলো সহজ। আমরা এখন ম্যাটাফেজে যাব। ম্যাটাফেজে যাই কী করবো দেখো। ম্যাটাফেজ মানে কি? মধ্যবর্তী অবস্থা। এখানে ক্রোমোজোমগুলো মাঝখান বরাবর আছে। ক্রোমোজোমগুলো কি অবস্থা আছে? মাঝখান বরাবর আছে। তাহলে আমাদের একটা বৈশিষ্ট্য আগে থেকেই পড়া আছে, সেটা কি? নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। এখানে আরেকটা জিনিসের বিভাজন হয়। আমরা আগে পড়ছিলাম হচ্ছে এরকম 2টা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারে বিভক্ত থাকে না। এইখানে সেন্ট্রোমিয়ার তো বিভক্ত করতে হবে, কারণ আমাকে ধরো আচ্ছা দেখো আমাদের দেহে এরকম আছে কয়টা? 46টা আছে। এরকম আছে কয়টা? 46টা। এরকম আছে কয়টা? এরকম আমি যদি বলি 46টা। তো আমার এদিকে একটা কোষ যাবে, ধরো আমি এটাকে আরো সুন্দর করে দেখাই। এরকম আছে হচ্ছে 46টা ক্রোমোজোম আছে। তো এদিকে একটা কোষ তৈরি হলো নতুন, এদিকে একটা কোষ তৈরি হলো। তো এইটা তো 46টা করতে হবে, কারণ মাইটোসিসে কি থাকে? ক্রোমোজোম সমান থাকে না। এদিকেও তো 46 করতে হবে। তাহলে আমি 46 কেমনে করবো? আমি এটাকে মাঝখানে ভাগ করে দিব। তো এটা তো মাঝখানে আগে থেকেই বাঁক আছে, কিন্তু কোথায় বাঁক নেই? বাঁকটা কোথায় নেই? সেন্ট্রোমিয়ারে বাঁক নেই। সবাই ভালো করে বুঝো, আমার মায়ের কোষটা হচ্ছে 46টা আছে, যে 2টা বাচ্চা কোষ হবে তাদেরও 46 করতে হবে। এখন প্রশ্ন হলো আমি এটাকে 46 করবো কীভাবে? আমি যদি মাঝখানে ভাগ করে দিই তাহলে তো এদিকেও 46 এদিকেও 46 পাচ্ছে। কিন্তু আমরা জানি 2টা ক্রোমাটিড আগে থেকে বাঁক অবস্থায় আছে। তাহলে আমার কাজ হচ্ছে এখন মাঝখানে ভাগ করে দেওয়া। এই মাঝখানে ভাগটা করবে কাকো? এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে মেটাফেজের মূল কাজটা হচ্ছে যে সেন্ট্রোমিয়ারকে বিভাজন করা। মেটাফেজের মূল, তোমাকে যদি বলা হয় মেটাফেজের একটা বৈশিষ্ট্য বলো, প্রথম একটা বৈশিষ্ট্য হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন। বাকি সবগুলো বাদ দিলাম, কিন্তু মূল বৈশিষ্ট্য হচ্ছে কি? সেন্ট্রোমিয়ারের বিভাজন। মূল বৈশিষ্ট্য সেন্ট্রোমিয়ারের বিভাজন। তাহলে প্রত্যেকটা মাঝখান বরাবর আছে। তাহলে আমি এখানে যদি এখানে যাই, ধরো আমার আবার আঁকলাম এরকম একটা ক্রোমাটিড আছে, তারপর এদিকে একটা ক্রোমাটিড। এগুলোর নাম কি বলছিলাম? একটাকে কি বলে? সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড মানে একটাকে অন্যটার বলে সিস্টার ক্রোমাটিড। আর ধরো আরেকটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। কারা নন সিস্টার? যদি আমি এটাকে কপি করি, এটাকে ডুপ্লিকেট করি, তাহলে এটার সাথে এটা সিস্টার, বাট এটার সাথে
না না, লালের সাথে নীল সিস্টার, আবার এই লালের সাথে নিজেদের মধ্যে তারা সিস্টার, কিন্তু ঘরের বাইরে যা সবগুলো নন সিস্টার। আমি যদি বলি এটার সাথে এটা সম্পর্ক কি, যদি আরেকটা ক্রোমোজোম নিজেদের মধ্যে হচ্ছে সিস্টার, নিজেদের বাইরে যারা থাকবে সবাই নন সিস্টার। তো এরকম কয়টা থাকে, এরকম প্রায় কয়টা, 46টা থাকবে। কয়টা? 46টা। এরকম 46টা। 46। আমরা তো 46টা দেখাইতে পারবো না, আমরা দেখাবো হচ্ছে স্ক্রিন গেছে গা চলে আসবে। আমরা 46টা তো দেখানো সম্ভব না, আমরা 4টা দেখাবো। আমরা পরীক্ষার হলো 4টা দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, এই দেখো এখন কি হবে, এগুলো সবাই কোথায় আছে, এগুলো সবাই বিষুবীয় অঞ্চলের মাঝখানে আছে, এগুলো সবাই বিষুবীয় অঞ্চলের মাঝখানে আসে, বিষুবীয় অঞ্চলের মাঝখানে, বিষুবীয় অঞ্চলের মাঝখানে আছে এরা সবাই। এখন মাঝখান বরাবর আমি ভাগ করে দিব, অর্থাৎ কি বরাবর, তাদের সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ করে দিব। আমরা তাদের কি বরাবর ভাগ করে দিব, সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ করে দিব। তাহলে আমরা যদি সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ করি, কী রকম দেখাবে জিনিসটা, খুব বাজে দেখাবে। এখানে এখানে আমি সাদা করে দিই, তাহলে তোমরা বুঝবা। এই মাঝখান বরাবর ভাগ করে দিলাম, মাঝখান বরাবর ভাগ করে দিলাম, প্রত্যেকে মাঝখানে ভাগ করে দিচ্ছি। তাহলে এখন দেখো, এই দেখো আমার এই পাশে একটা লাল, প্রত্যেকটার পাশে একটা লাল লাল করে যাচ্ছে। এটা লাল নীল, আমরা তো লাল নীল হবে এমন কথা না, এটা তো আমি কালার কালার দিয়ে বুঝাইছি। এখন ওরা কি করবে, মেটাফেজে এই মাঝখান বরাবর ভাগ করলেই শেষ। তাহলে এখন বলো, আমাদের দেহে এই যে নতুন যেটা ক্রোমাটিড ছিল, এটা কিসে পরিণত হয়েছে? এই ক্রোমাটিডটার নাম এখন অপত্য ক্রোমোজোম। কি ক্রোমোজোম? অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোম। কেন অপত্য বলছি? কারণ অপত্য মানে বাচ্চা, এই ক্রোমোজোমটা এখনো বাচ্চা। এটা ছিল হচ্ছে আগে ক্রোমাটিড। কোষ কেন বলতেছে নতুন? কোষ কই হইলো এখনো? কোষ হয়েছে এখনো, তো আমরা ক্রোমোজোমই বানাইলাম মাত্র। এটা আগে ছিল ক্রোমাটিড, কিন্তু মাঝখানে যখন ভাগ করে দিলাম তখন এটা আর ক্রোমাটিড নাই, এটা হয়ে গেছে একটা ক্রোমোজোম। তাহলে প্রত্যেকটা ক্রোমাটিড এখন কয়টা ক্রোমো, তাহলে আমি যদি বলি, তোমাদের সবাইকে এখন প্রশ্ন করলাম, সবাইকে প্রশ্ন করি, প্রোফেজে কয়টা ক্রোমাটিড থাকে দেখি বলো তো। আমাদের কোষে প্রোফেজে কয়টা ক্রোমাটিড থাকে? কে আনসার দিতে পারো? আমাদের দেহে প্রোফেজ দশায় কয়টা ক্রোমাটিড থাকে? বুদ্ধিমানরা আনসার দিতে পারো। নো। আমাদের দেহে কোষ না, আমাদের দেহে ক্রোমোজোম থাকে হচ্ছে 46টি। তো প্রত্যেকটা ক্রোমোজোম থেকে কয়টা করে ক্রোমাটিড থাকে? 2টা করে। তাহলে টোটাল কয়টা হইল? কেন বুঝতেছো না? দেখো 46টা ক্রোমোজোম থাকে। একটা ক্রোমোজোমে হচ্ছে 2টা ক্রোমাটিড। 46কে তুমি 2 দিয়ে গুণ করো না, 6 দুগুণ 12, 2 হাতে আছে 1, 7 দুগুণ 8, 9, 92টা ক্রোমাটিড। এখন দেখো 92টা ক্রোমাটিড, 92টা ক্রোমাটিড, ক্রোমাটিড মেটাফেজে 92টা ক্রোমোজোমে পরিণত হবে, অপত্য ক্রোমোজোমে পরিণত হবে। এর মধ্যে 46টা যাবে এক প্রান্তে, আর বাকি 46টা যাবে অন্য প্রান্তে। সবাই ক্লিয়ার কিনা বলি হিসাবটা? আমাদের দেহে, আমি আবার বলি, আমাদের দেহে এগুলো মুখস্থ লিখবা, কিন্তু পরীক্ষার হলে বুঝে বেসিকটা বুঝবে না তোমরা। অবশ্যই আমরা জানি এখানে অনেক বেশি মুখস্থ করতে পারো, গিয়ে লিখে দিয়ে চলে আসবা অপত্য ক্রোমোজোম মুখস্থ করে দিয়েছো, কিন্তু আগে বুঝো। প্রোফেজে আমার 46টা ক্রোমোজোম ছিল, প্রোফেজে 46টা ক্রোমোজোম ছিল। আর 46টা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড? 46 গুণ 2 সমান সমান 92 ক্রোমাটিড। এই 92 ক্রোমাটিডগুলো মেটাফেজে নাম হয়ে যায় কি তখন? তখন তার নাম হয়ে যায় অপত্য ক্রোমোজোম। অপত্য কেন লিখলাম? কারণ এগুলো নতুন বাচ্চা। কয়টা? 92টা। 92-এর মধ্যে 46টা যাবে এক প্রান্তে, বাকি 46টা যাবে অন্য প্রান্তে। বুঝতে পারছো এখন? তো যার ফলে এই প্রান্তে যে 46টা গেল, এগুলো মিলে নতুন একটা কোষ,
এই প্রান্তে 46 গেল, এটা মিলে নতুন একটা কোষ। এবং দিন শেষে প্রত্যেকটা কোষে 46টা করে ক্রোমোজোম আছে। তা আমরা শুরুতেই মাইটোসিস পড়ার আগে বলি যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। কীভাবে সমান হয়েছে বুঝছো? আবার বলি, 92টা ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হবে। এর মধ্যে 46টা যাবে এক প্রান্তে, বাকি 46 আরেক প্রান্তে। তো আমরা জানি এক প্রান্তে গিয়ে এদিকে একটা কোষ বানাবো, এদিকে আর একটা কোষ বানাবো। তো এই জন্য যে অপত্য কোষগুলো সৃষ্টি হয়েছে তাদের ক্রোমোজোম সংখ্যা ঠিকই 46 করে। মায়েরও ছিল 46, বাচ্চা দুইটারও 46। এটাই হচ্ছে মাইটোসিসের মূল বিষয়। সেটা কি? ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমার এই যে ছবিটা, এটা কিসের ছবি? এটা হচ্ছে কি মেটাফেজের ছবি। মেটাফেজের ছবি। তাহলে বিভাজনের ফলে বিভাজন হলে ফলে তো কি হইলো? প্রতিটা ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হলো। এটাই বৈশিষ্ট্য। এর চাইতে আর বেশি বৈশিষ্ট্য তোমার এখানে দরকার নেই। দেখো এখানে আরো কিছু কথা লিখছে এখানে। সেটা বলছে হচ্ছে পানি বিয়োজনটা সবচেয়ে বেশি করে হচ্ছে তোমার মেটাফেজে। তোমাদের বই এগুলো নাই, তোমরা এগুলো স্কিপ করবা, যেগুলো না এগুলো স্কিপ করবা। যেমন দেখো অবস্থান করে, এই অবস্থান করা মানে হচ্ছে মেটা, মাঝখানে আসাকে বলা হয় মেটাকাইনেসিস। দেখো এখানে শব্দটা লিখছে, এই দেখো মেটাকাইনেসিস। এটাকে লিখবা মাঝখানে আসা। মেটা শব্দের অর্থ মাঝখানে, কাইনেটিক শব্দের অর্থ কালকে বুঝাইছি। কাইনেটিক শব্দের অর্থ হচ্ছে গতি, সিস মানে প্রক্রিয়া। তাহলে মেটা শব্দের অর্থ মাঝখানে, কাইনেটিক শব্দের অর্থ গতি, সিস বলতে প্রক্রিয়া। তাহলে মাঝখানে আসার জন্য যে গতির প্রক্রিয়া সেটাকেই বলা হয় মেটাকাইনেসিস। এই ক্রোমোজোমগুলো মাঝখানে আসার জন্য আমরা যদি প্রো মেটাফেজে যাই তখন আসলে দেখি যে এগুলো মাঝখানে আসা শুরু করে। তো মাঝখানে আসার জন্য যে প্রক্রিয়া সেটাকে বলা হয় মেটাকাইনেসিস। ঠিক আছে? এগুলো তোমাদের বইয়ে নাই, কিন্তু আমি কাটা দিয়ে দিলাম। সুপার কয়েলিং লাগবে না, এটাও লাগবে না। শুধু এখানে দরকার সেন্ট্রোমিয়ার কেন্দ্র বরাবর বিভক্ত হয় এখান থেকে। তাহলে তোমাদের এখানে সেন্ট্রোমিয়ার দুই বা মেরুমুখে অবস্থান করে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। সর্বাধিক মোটা এবং খাটো হয় কারণ সবচেয়ে পানি বিয়োজন এখানে ঘটে। তাহলে তোমাদের এমসিকিউর জন্য দাগাই নাও সবাই বইয়ে এটা দাগাই নিবা। এমসিকিউর জন্য মোটা এবং খাটো হয় প্রোফেজে, কিন্তু সর্বাধিক মোটা এবং খাটো হয় হচ্ছে মেটাফেজে। আবার বলি, মোটা এবং খাটো হয় প্রোফেজে, সর্বাধিক মোটা এবং খাটো হয় মেটাফেজে। এমসিকিউর জন্য মেরুমুখী দেখো, বাহু দুইটি মেরুমুখী বলতে কি বুঝাইছি আমি সুন্দরভাবে দেখাইছি। বাহু দুইটি মেরুমুখী। আমি চাইলে তো এদেরকে কিভাবে রাখতে পারতাম, তোমাদের অনেকেই তো, তোমরা তো কোশ্চেন করা নাই কেউ, তোমরা তো বলতে পারতো ভাই আমি এদেরকে এভাবে না রেখে এভাবে রাখেন না, এভাবে রাখতেন আপনি, এই যে এভাবে রাখতেন। এভাবে রাখলে তো হইতো না, এভাবে রাখলে তো কোনো মাঝখান দুই প্রান্তে নিয়ে যাওয়ার জন্য দেখাইছেন এভাবে। এভাবে রাখলে তো মাঝখান বরাবর যখন ভাগ করতাম তখন তো চারটা হয়ে যেত। চারটা হতো, আমার তো চারটা হইতে পারবে না, আমি তো মাঝখানে ভাগ করবো এটাকে তো ভাগ করতে পারবো না। এই জন্য এটাকে যদি ভাগ করতে চাই, এটাকে আমি কোন বরাবর রাখতে হবে? মেরু বরাবর। এই জন্য বলছে বাহু দুইটি, একটা বাহু অন্য একটা বাহু। ক্রোমোজোমে কয়টা বাহু? চারটা বাহু। কেউ ভুলেও বলিও না চারটা বাহু, এখানে চারটা বাহু বলা যায় যখন এটা, আচ্ছা এটা নিয়ে তো ইয়াতে যায় না, চারটা বাহু জানে কয়টা বাহু লিখছে সেটা হচ্ছে কথা। দুইটা বাহু বলতে পারে, চারটা বাহু, এখানে বাহু দুইটি লিখছে, তাহলে তোমাকে লিখতে হবে বাহু দুইটি। ক্রোমোজোমের বাহু কয়টি? দুইটি। কেন? প্রত্যেকটা ক্রোমাটিডকে একটা করে বাহু হিসেবে কাউন্ট করছে। তাহলে দেখো আমি এভাবে লিখা যাবে না, লিখতে হবে কিভাবে? মেরুর দিকে বাহু দুটি মুখ করে রাখতে হবে, তাহলে বইয়ের এখানে আমি মেটাফেজটা দেখি পড়ো, সবাই মনে মনে রিডিং করো এখান থেকে এতটুকু। কোনো কিছু বুঝো নাই বললে আমাকে বলো। এক মিনিট টাইম, আর 15 মিনিট ক্লাস নিব। সবাই বুঝছে কিনা বলে এখানে যারা আসো, এখানে যারা ক্লাস করতে চাচ্ছ। হ্যাঁ বলো।
কোশ্চেন থাকলে বলো কারো। এখানে বলছে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। এই তো এই যে আমরা যদি ছবিটার দিকে জাগাই, এটা একটা ছিল পুরা ক্রোমোজোম, এটা ক্রোমোজোমের মধ্যে এগুলো হচ্ছে ক্রোমাটিড। তো ক্রোমাটিড যখন এখানে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে গেল তখন দুইটা আলাদা হয়ে যেতে শুরু করে। আশা করি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বুঝছো। এখন তোমার কাছে হচ্ছে কি, পড়া দিয়েছে বুঝার পরে তার বসে থাকলে হবে না, বুঝার পরে মুখস্থ করতে হবে। বুঝে মুখস্থ করা সহজ, কিন্তু না বুঝে মুখস্থ করার টাইম বেশি লাগবে। তোমরা যেটাকে প্রাধান্য দাও, বুঝে মুখস্থ করলে তোমার যেটা লাগবে 1 ঘন্টা, তুমি যদি না বুঝে মুখস্থ করলে 3-4 দিন। আচ্ছা দেখো, এখন আমাদের এখানে শেষ। আমি একটা কোশ্চেন করি। অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় কোন দশায়? মেটাফেজ। আনসার হচ্ছে মেটাফেজ। এটা এমসিকিউতে আসে তোমাদের। মেটাফেজে অপত্য ক্রোমোজোম, আর অপত্য কোষ টেলোফেজে। অপত্য ক্রোমোজোম বলে আমি তোমাদের ব্যাখ্যা কিন্তু প্রত্যেকটা শব্দেরই ব্যাখ্যা দেখাচ্ছি। অপত্য ক্রোমোজোম কেন এখানে বিচ্ছিন্ন হতে থাকে, এবং এখানে আমি লিখে দিই, তাহলে বিচ্ছিন্ন হতে থাকে, তোমরা বই লিখে ফেলতে পারো। সেটা হচ্ছে কি, প্রতিটি ক্রোমাটিডকে এ পর্যায়ে অপত্য ক্রোমোজোম। তোমরা বইয়ে এই লাইনটা, এইখানে যে ফাঁকা স্থান আছে এখানে পেন্সিল দিয়ে লিখে ফেলবা। এখানে যে প্রতিটা ক্রোমাটিডকে আলটিমেটলি কিসে পরিণত হয়, অপত্য ক্রোমোজোম। এখন আসি অ্যানাফেজে। অ্যানাফেজটা দশাটা একদম সহজ। সেটা হচ্ছে কি, কিছু না, আমরা যদি চিত্রটার দিকে যাই, চিত্রটার মধ্যে শুধু ওরা এটা এদিকে যাবে, সেন্ট্রোমিয়ার তো বিভক্ত অবস্থায় আছে মেটাফেজে। এগুলো এখন ফ্রি, এগুলো বিভক্ত অবস্থায় মাঝখানে আসে, বিভক্ত অবস্থায় আসে আগে থেকে। জাস্ট এরা হচ্ছে, এই দেখো কি করবো জানো, আমি হচ্ছে এই রশিগুলোর দৈর্ঘ্য কমানো শুরু করব। অর্থাৎ আমি যদি এখানে মুছে ফেলি, আমি এটাকে যদি চিন্তা করি, ধরো আমি একটাকে আঁকলাম, বাকি একটা এই পাশে আঁকলাম, এটার একটা সেন্ট্রোমিয়ার বিভক্ত অবস্থায়, এটা এখানে অর্ধেক পাইলো, এ অর্ধেক পাইলো। এখন আমি কি করব, এখানে যে রশিটা আসছে এটাকে আস্তে আস্তে দৈর্ঘ্যটা সংকুচিত করব, এটাকে আস্তে আস্তে ছোটো করে ফেলবো। তো ছোটো করলে কি হবে, ছোটো করলে হচ্ছে যে এটা সামনের দিকে যাওয়া শুরু করবে, এভাবে সামনের দিকে যাওয়া শুরু করবে। সবাই দেখো, এটা এখানে ছিল, আমি এই রশিটা ছোটো করতেছি, রশিটা ছোটো করার কারণে এটা সামনের দিকে যাচ্ছে। এই দেখো সুন্দর করে বোঝা যাচ্ছে সামনে। এখন বলা, ধরো কোনো একটা জিনিস তুমি রাস্তায় এরকম করে রাখলাম, আমি একটা রাস্তায় রশি রাখলাম, ঠিক আছে, মাঝখানে তুমি হচ্ছে একটা পাথর, এই পাথরের সাথে একটা সুতা বাঁধলা, এটা টান দিলে সামনের দিকে টান দিলে এরকম হয়ে যাবে না? দেখি বলো, এরকম হয়ে যাবে না? প্রথমে পাথরটা যাবে, তারপর এরকম হয়ে যাবে। তোমরা সুতা একটা বড় একটা সুতা নিবা, মাঝখানে কিছু একটা তোমার আঙ্গুল বেঁধে টান দিবা, দেখবা হচ্ছে প্রথমে এরা এরকম করে চলা শুরু করবে। এটা কেন বলতেছি, ইম্পর্টেন্ট আছে এই কথাটা। এটা তোমার তো বাঁকাইতে পারতেছি না আমি, এটা আর একটু ভালো করে যদি দেখাই, তাহলে কি হবে, যখন আমি টান দেওয়া শুরু করব, তখন এটা দেখতে কীরকম হয়ে যাবে, এটা দেখতে হবে হচ্ছে যে এইরকম, মানে সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকবে। কোন টাইপের হবে, সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে থাকবে, আর বাহু দুইটা থাকবে পিছনের দিকে। তাহলে এটা এখন এভাবে সামনের দিকে আগাইতে থাকবে, ঠিক আছে। এই জন্য এখন দেখো বইয়ে যায় কি লিখছে, দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, শুরু হয়। এখন তোমাদের বইয়ে লিখছে বিভাজনটা শুরু হয়, আবার একটা ঝামেলা লাগাইছে, সেটা কি, বিভাজন শুরু হয়, তাহলে তোমরা আবার লিখবা, আমার এই যে এখানে একটা কথা ছিল না, যেটা কি, এটা তো এখানে না, হ্যাঁ এই তো, এরকম করে তোমরাও লিখবা যে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। আমি লিখি, তোমরাও লিখে ফেলবা সুন্দর করে, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, এটা আসলে বিভাজনটা ওখানে হয়ে যায়,
তোমাদের বইয়ে লিখছে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোথায়? শুরু হয়, এগুলো কেউ এমসিকিউতে ভুল করবে না, আমি এভাবে লিখে দেওয়ার পরেও যদি ভুল করো তাহলে মনে করব আমার ব্যর্থতা। আর সম্পূর্ণ হয় অ্যানাফেজে। এখন আমি যদি আমার ওই কোশ্চেনটা আবার করি, সেটা কি? অপত্য ক্রোমোজোম সৃষ্টি। এখন আনসারটা কি হবে বলো? এই ক্ষেত্রে আনসারটা হবে অ্যানাফেজ। তোমাদের বইয়ের জন্য আনসারটা হবে অ্যানাফেজ। তোমরা এটা লিখে ফেলিও, একটু কষ্ট করে এই এমসিকিউটা লিখে ফেলিও। ওইটা অনেকেই, আমি তখন পড়ানোর সময় এটা আনসার ভুল বলে ফেলছি, কারণ তোমাদের বই অনুযায়ী আনসার হচ্ছে এটা। অপত্য ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে কি? অ্যানাফেজ। কারণ আমরা এখানে লিখছে হচ্ছে সম্পূর্ণ হয় যেহেতু অ্যানাফেজে, তাহলে অপত্য ক্রোমোজোমও সৃষ্টি হবে অ্যানাফেজে। কনসেপ্ট আর একটু ক্লিয়ার করে নাও, এখানে যেহেতু বিভাজন শুরু হয়, তাহলে এখানে এখনো শেষ হয় নাই, যার কারণে অপত্য ক্রোমোজোমটা সৃষ্টি এখনো হয়নি। আচ্ছা দেখো, প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়। একটা পয়েন্ট পাইলা, একটা পয়েন্ট পাইছে। ক্রোমাটিড দুইটি আলাদা হয়ে পড়ে, এই প্রতিটি ক্রোমাটিডকে কি বলে? অপত্য ক্রোমোজোম বলে। তোমাদের বই এখানে লিখেছে, তাহলে তোমরা এটা একটা এমসিকিউর জন্য দাগায় রাখো, এটা এমসিকিউর জন্য দাগায় রাখো, গুরুত্বপূর্ণ বেশি। একটা পয়েন্ট পাইলা, দুইটা পয়েন্ট পাইলা। তারপর হচ্ছে বিষুবী অঞ্চল থেকে বিষুবী অঞ্চল মানে কি? মাঝখানের অঞ্চলটা বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে, অর্থাৎ ক্রোমোজোমগুলো স্কিন গেছে গা। আছে কয়জন? 7 জন আছে। আসলে ক্লাস অনেক লম্বাই হয়েছে। এনএফএসটা পরেই ছুটি দিয়ে দিব, আর বেশি না। বি জে কে এল এগুলো বুঝাই দিয়ে ছুটি দিয়ে দিব। যারা আসো তাদেরকে ধন্যবাদ। আচ্ছা দেখো, এই বিপরীত মেরুর দিকে যখন সরে যেতে থাকবে, স্ক্রিন দেখা যাচ্ছে না কি রে? এখন তো আবার একটু ওয়েট করো, স্ক্রিন দেখা যাবে। ঠিক আছে। আসছে সবার আগে, আজকে ক্লাসে সবার আগে আসছে হচ্ছে কি? হাসান। এবং এখন পর্যন্ত আছে, তুমি লাস্ট পর্যন্ত থাকিও। সবার আগে তুমি আসছিল আজকে। দেখো, মেরুমুখী চলনে এই অর্ধেক ক্রোমোজোমগুলোর অর্ধেক হয়ে গেছে না? ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে। আমরা যদি চিত্রটার দিকে খেয়াল করি, বাক হয়ে যাওয়ার পরে অর্ধেক গেল এক মেরুর দিকে, আরেক গেল আরেক মেরুর দিকে। এই জন্য কথাটা লিখছে যে ক্রোমোজোম। আচ্ছা দাঁড়াও আসবে। এতটুকু আগে আমি যেটা মুখে বলতেছি সেটা শোনো, যে ক্রোমোজোমগুলোর অর্ধেক একদিকে গেছিল, বাকি অর্ধেক হচ্ছে কি অন্য পাশে গেছিল। এখন আছে কয়জন? 1 2 3 4। আস্তে আস্তে দাঁড়াও, আমি দিচ্ছি। আমার পাশে ফোন আছে, আমি এখন তো স্ক্রিন আসে নাই। হ্যাঁ, আসে নাই, দেখতেছি আমি। এখন দিছি, এখন আসবে। আসছে, তোমাদের আসছে? স্ক্রিন আসছে, আমার কাছে স্ক্রিন আসছে, কিন্তু তোমাদের কাছে যাচ্ছে না কেন বুঝলাম না। তোমাদের জয়েন দিব কে? তোমরা জয়েন দিলে তো আর হবে না। জয়েন তো আমার ফোনেও তো সমস্যা, স্ক্রিন আসতেছে না। আসছে এখন, একটু ওয়েট করা লাগছে। এই দেখো, আমাদের যে প্রত্যেকটা ক্রোমোজোম ছিল, ক্রোমোজোমের অর্ধেক এক মেরুর দিকে আর অর্ধেক অন্য মেরুর দিকে। এই জন্য এই কথাটা লিখছে হচ্ছে ক্রোমোজোমের অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হয়ে যেতে থাকে।
এখন মেরুমুখী চলনে, অভিমুখী, অভিমুখী শব্দের অর্থ হচ্ছে দিকে, অভিমুখ বলতে বুঝাইছে দিকে। সেন্ট্রোমিয়ার অগ্রগামী, আবার স্ক্রিনটা চলে গেছে, বিরক্ত লাগে না? সবার সামনে বই আছে? সবার সামনে বই আছে? বইয়ের দিকে আবার চলে গেছে স্ক্রিনটা। জি ভাইয়া আছে। জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও, স্ক্রিনটা আবার চলে গেছে, দেখি তোমরা। আচ্ছা আসছে। ভাইয়া আজকে ক্লাস থাকার কয় লাগবে না? না না, একটু করে বাকি আছে, এটা কেন আবার রাখি দিব, সেজন্য বলতেছি। আমি তো নাইলে শেষ করেই দিতাম। আসছে স্ক্রিন। আর দেখো, সেন্ট্রোমিয়ারটা কোন দিকে থাকে? আমরা সেন্ট্রোমিয়ারটা কোন দিকে থাকে বলছি? আসছে। সেন্ট্রোমিয়ারটা কোন দিকে থাকতেছে? সেন্ট্রোমিয়ারটা কোন দিকে থাকতেছে? এই দেখো, সেন্ট্রোমিয়ারটা হচ্ছে মেরুর দিকে থাকে, কিছুক্ষণ আগেই বুঝাইলাম আমরা। সেন্ট্রোমিয়ার থেকে, সেন্ট্রোমিয়ার থেকে অগ্রগামী, অগ্রগামী মানে দিকে, ওই তো অগ্রগামী। অগ্রগামী। আর বাহুদ্বয় হচ্ছে অনুগামী, অনুগামী মেরুর বিপরীত, দিকে। বিপরীত। এটা হচ্ছে সম্মুখ, মানে যেদিকে যাবে সেই দিকে, যেদিকে ক্রোমোজোমটা থাকে, সেন্ট্রোমিয়ার থাকবে সেদিকে, আর বাহুগুলো থাকবে হচ্ছে বিপরীত। এগুলো ছবি দেখেই বোঝা যায়, তোমরা ছবি দেখেই এটা বুঝতে পারবে। আবার স্ক্রিন গেছে, বিরক্ত লাগে আমার। আচ্ছা আসছে, ঠিক আছে। এখন আমি লাস্ট পড়াটা অবস্থান নিই, সেটা হচ্ছে কি, আমরা লাস্ট যে পয়েন্টটা সেটা বোঝাই। এটা হচ্ছে যে তোমরা অনেক কিছুক্ষণ আগেই বলছিলা, আবার গেছে স্ক্রিন, লাস্ট আমি এঁকে ফেলি স্ক্রিন, আস্তে আস্তে আমি এঁকে ফেলি। সবাই বলছিলা যে এটাকে হচ্ছে কিসের মতো, কে জানি বলছিলা, কোণের মতো। এখন এটা যে সবসময় কোণের মতো থাকে এমন না, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপরে। এটা একটা ক্রোমোজোম, আমি ধরো রশিটার মাঝখানে বাঁধলাম, তাহলে একরকম হবে। ধরো এটাকে আমি এখানে বাঁধলাম, তাহলে একরকম হবে। এটাকে আমি এখানে বাঁধলাম, তাহলে একরকম হবে। তো বিভিন্ন অবস্থানের উপর ডিপেন্ড, তো বিভিন্ন এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের কারণে এটা এক এক রকম দেখায়। কখনো দেখায় কিসের মতো, এরকম বি এর মতো, কখনো দেখায় এরকম, যখন আমরা এরকম ঝেয়ের মতো, কখনো দেখায় হচ্ছে যে এল এর মতো, এল এর মতোটা দেখায়, কখনো হচ্ছে যে এরকম এল এর মতো, কখনো দেখায় একদম সরাসরি আয়ের মতো। এগুলোর নাম দেখো কিভাবে নাম দিছে। এটার নাম কি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটাকে আমরা নাম দিব সেন্টার হিসেবে, সেন্ট্রোমিয়ারকে নাম দিব হিসেবে কি, সেন্টার হিসেবে। বি, বি এর ক্ষেত্রে একদম মাঝখান বরাবর আছে। ভি এর ক্ষেত্রে কোন বরাবর আছে? বি বা ভি এভাবে লিখলে কিভাবে লিখবো, ভি। আচ্ছা, এটা সুন্দর করে লিখ। ভি এর ক্ষেত্রে একদম মাঝখান বরাবর। এই জন্য মাঝখান বলো কি বলো তো, সবাই বলো মাঝখান মানে মেটা, মাঝখান মানে মেটা, মেটা সেন্ট্রিক। তারপরে সাব শব্দের অর্থ উপ বা পাশ। দেখো সাব শব্দের অর্থ হচ্ছে, তোমরা সবাই শুনছো, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরকে যে হচ্ছে ইন্সপেক্টরের আন্ডারে কাজ করে, মানে ইন্সপেক্টরের নিচে কাজ করে, ইন্সপেক্টরের নিচে, একটু নিচে, একটু নিচে। তাহলে এটা হচ্ছে মাঝখানে না, বাট মাঝখানের একটু নিচে, একটু মাঝখানে না, মাঝখানে একটা নিচে। তো এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। সাব মানে একটু, মেটাসেন্ট্রিকের নিচে, সেন্ট্রিক। আরেকটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রো শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি, লেজের কাছাকাছি। আর আমরা কালকে বলছিলাম টেলো শব্দের অর্থ কি বলতো? এই দেখো বায়োলজি তোমরা এখন মজা পাবে, নামগুলো বলতে পারলে তোমরা। টেলো শব্দের টেলোফেজ পড়ছো না? সবগুলোতে সেন্ট্রিক আছে। সেন্ট্রিক মানে মাঝখান, সেন্ট্রিক। সেন্ট্রিক মানে মাঝখান। দেখি বলো টেলোফেজ, আমি কালকেই পড়ালাম টেলোফেজের টেলো শব্দের অর্থ কি বলছিলাম। যারা নোট করা নাই তারা বলতে পারবে না। টেলো শব্দের অর্থ লেজ, টেলো শব্দের অর্থ লেজ। তাহলে টেলোসেন্ট্রিক বলতে বুঝাইছে, টেলোসেন্ট্রিক বলতে বুঝাইছে একদম লেজের দিকে থাকে, এই যে লেজের দিকে থাকে। তোমাদের এই জন্য বলছি শব্দগুলো আমি পড়াচ্ছি, তোমরা শুরু পড়ে দিলে তো হবে না, নোটগুলো রাখতে হবে এবং নোটগুলো একটু সেভ করে একটু দেখতে হবে একবার, পড়ার পরই ক্লাস করার আগে একবার তো দেখতে হবে। এই যে একটা শব্দের অর্থ কি বললাম, সাব মেটা বলতে কি বললাম, এগুলো জীবন আজীবন পাবা। মেটা কি, সাব শব্দটা কি, বি একটোটা পাবা, টেলোটা পাবা, সেন্ট্রিকটা বলে দিলাম সেন্টার। আমরা বইয়ে যাই লাস্ট, আমরা বই থেকে দেখে শেষ করে দিই। দেখো ভি হইলে তখন কি,
মেটাসেন্ট্রিক, এল হইলে সাবমেটাসেন্ট্রিক, জে হইলে টেলোসেন্ট্রিক, আই হইলে সরি জে হইলে টেলোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক। আর হলো যে বলে একই। এটা একদম মুখস্থ, 100% মুখস্থ রাখতে হবে কোনটা কি। ভি হলে মেটা, এল হলে সাবমেটা, অ্যাক্রো জেড টেলো। হলে অ্যাক্রো, আর হলে টেলোসেন্ট্রিক। কেউ না পারলেও কোনো সমস্যা নেই, সবাই নামকরণ দিয়ে বুঝতে পারবে। আসলে মাঝখানে থাকলে তো বিয়ের মতো, সাবমেটা মানে একটু বি থেকে একটু বাঁকা, অ্যাক্রো মানে বাঁকাই গেছে, টেলো মানে একদম লেজে। এবং লাস্ট পর্যায়ে এগুলো যেতে যেতে কোথায় অবস্থান নিবে, মেরুতে অবস্থান নিবে এবং ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। এটা এমসিকিউর জন্য দাগো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত থাকুক। অনেক ক্লাস নিলাম, 1 ঘন্টা 24 মিনিট, যতটুকু ছিল সবাই আল্লাহ হাফেজ। এতটুকু পর্যন্ত, কালকে পরীক্ষা হবে, সবাই ভালো থাকিও।